হইছে? হ্যালো ডিয়ার অডিয়েন্স, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? জয়েন করে ফেলো খুব দ্রুত, তাড়াতাড়ি আমাদের লাইভ ক্লাসটিতে। শুভ্রদেব, শুভ আছো, সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। খুব তাড়াতাড়ি জয়েন করো আমাদের ক্লাসে, তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সাউন্ড এবং লাইটিং সব ঠিক আছে কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। হ্যাঁ, মোহাম্মদ রহিম বাবু বলছে একটা হাসি দেন। আসলে এত পরিমাণ গরম, এসি রুম, তারপরে অনেক গরম। ওকে, তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আমরা ক্লাসটা কিন্তু এখন শুরু করে দিব। আজকের চ্যাপ্টারটা হচ্ছে অনেকের জন্য একটা ভেজালময় একটা চ্যাপ্টার। অনেকের কাছে মনে হতে পারে ভেজাল, আমরা সব ধরনের ভেজালগুলো আসলে ক্লিয়ার করব। ওকে, তাহলে দেখো, আমরা আজকের যে অধ্যায়, দ্বিতীয় পত্রের অধ্যায় নাম্বার হলো 7, শর্ট সিলেবাসের লাস্ট অধ্যায় এটা আমাদের, অধ্যায় নাম্বার 7, ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান তার মানে আসলে আলোর অনেকগুলো ক্যারেক্টার আছে। তোমরা জানো আলোর যে ক্যারেক্টারগুলো হয়, আলোর যে ক্যারেক্টার হয় তার মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে প্রতিফলন, আলোর একটা ক্যারেক্টার হচ্ছে তোমার প্রতিসরণ, আলোর ক্যারেক্টার হচ্ছে ব্যতিচার, এবং আলোর হচ্ছে অপবর্তন, আর হচ্ছে সমবর্তন। এই 5টা স্পেশালি ক্যারেক্টার যদি আমরা আলোর বলি, যে আলোর এই 5টা ক্যারেক্টারের মধ্যে প্রতিফলন আর প্রতিসরণ, এগুলো নিয়ে হলো তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান যেটা রয়েছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান। আর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এগুলো হচ্ছে তোমাদের ভৌত আলোক বিজ্ঞান। এগুলো হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। সো ভৌত আলোক বিজ্ঞানের পার্ট বলতে আমরা এই 3টাকে বোঝাই, ব্যতিচার, অপবর্তন আর হচ্ছে সমবর্তন, এই 3টাকে পার্ট বোঝাই। তবে তোমাদের বইয়ের মধ্যে শুধুমাত্র ব্যতিচারটাই শর্ট সিলেবাসে ছিল। আমরা ব্যতিচারটা নিয়ে ইন ডিটেলস পড়ব, এবং বিভিন্ন ধরনের তত্ত্বগুলো যেগুলো রয়েছে, যেখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসার সম্ভাবনা আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সো তোমরা মনে রাখবা, হ্যাঁ, ভৌত আলোক বিজ্ঞান বলতে আসলে আমরা ব্যতিচার, অপবর্তন, সমবর্তনকে বোঝাবো। যারা আমার আজকের ক্লাসের নতুন, তাদের জন্য কথা হচ্ছে এই অধ্যায়ের কিন্তু ওয়েভের যে পার্টগুলো রয়েছে, তরঙ্গের যে পার্টগুলো রয়েছে, এই তরঙ্গের পার্টগুলো কিন্তু আমরা পর্যাবৃত্ত গতির মধ্যে আলোচনা করে দিয়েছি। সো তোমরা যারা আমার কাছে নতুন ক্লাসে জয়েন করেছো, তারা সবাই যে কাজটা করবা সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতির যে চ্যাপ্টারটি রয়েছে, ওই চ্যাপ্টারের ভিতরে তরঙ্গের যে বেসিক পার্টগুলো রয়েছে, ওই পার্টটা শেষ করে তারপরে তোমরা এই ক্লাসটা কিন্তু করবা। হ্যাঁ, যদি ওই চ্যাপ্টারটার ওই টপিকটুকু না করো, তাহলে কিন্তু তোমরা অনেক প্রবলেম ফেস করতে হবে। ওকে, তাহলে আমরা ব্যতিচার টপিকটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা পড়ে নিচ্ছি বিভিন্ন ধরনের যে তত্ত্বগুলো আছে। আলোর অনেকগুলো তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখি এখন আমাদের সাথে কারা কারা জয়েন করেছো সেটা একটু দেখতে চাই। আমাদের সাথে কারা কারা আছো? হ্যাঁ, অনেকে আছো। তাহলে দেখো, বিভিন্ন ধরনের যে তত্ত্বগুলো আছে, আলোকীয় তত্ত্ব, তোমরা জাস্ট হচ্ছে টপিকটা লেখো, আলোর বিভিন্ন তত্ত্ব। আলোর যে তত্ত্বগুলো আছে, এই তত্ত্বগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে তোমার একটা তত্ত্ব হচ্ছে কণিকা তত্ত্ব বা কণা তত্ত্ব, যেটা রয়েছে কণিকা তত্ত্ব। তোমরা প্রথমে সবাই লিখো কণিকা তত্ত্ব। এই কণিকা তত্ত্ব সম্পর্কে যেটা আমাদের লাগবে, যে কণা তত্ত্বটা কে দেন, কত সালে দেন, এবং এটা দিয়ে কি ব্যাখ্যা করা যায় আর কি ব্যাখ্যা করা যায় না। এই কণা তত্ত্বের যে আবিষ্কারক, তোমরা এই আবিষ্কারক হচ্ছে কে? এটার আবিষ্কারক হচ্ছে আমাদের বিজ্ঞানী নিউটন। এটা বানাইছেন, তার মানে কণা তত্ত্ব বানাইছেন হচ্ছে নিউটন, কণা তত্ত্ব বানিয়েছেন নিউটন। এবং এটা দিয়ে ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায়? দেখো, ব্যাখ্যা করা যায়, এটা দিয়ে ব্যাখ্যা করা যাবে হচ্ছে তোমাদের, দেখো, আলোর সরল পথে, আলোর সরল গতি। 1 নম্বর হচ্ছে তোমার আলোর যে সরল গতি আছে,
সরল গতি, আলো সরল পথে চলে, এটা ব্যাখ্যা করা যাবে। তারপরে ব্যাখ্যা করা যায় হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ, প্রতিফলন, প্রতিফলন আর প্রতিসরণ, এই জিনিসগুলো ব্যাখ্যা করা যায়। সো তোমার পরীক্ষা প্রশ্ন আসবে যে কণা তত্ত্বের সাহায্যে কোনটা ব্যাখ্যা করা যায়। কণা তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় আলোর সরল গতিটা, প্রতিফলন ব্যাখ্যা করা যায়, আর কি ব্যাখ্যা করা যায় বলো তো আমাদের? প্রতিসরণ যেটা রয়েছে সেটা ব্যাখ্যা করা যায়। আর ব্যাখ্যা করা যায় না কোনটা, ব্যাখ্যা করা যায় না কোনটা, দেখো এখানে লিখতে পারো তোমরা ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না, এটা গুরুত্বপূর্ণ জিনিস। ব্যাখ্যা করা যায় না যে জিনিসটা, সেটা মনে রাখার জন্য একটা টেকনিক মনে রাখতে পারো, সেটা হচ্ছে অবশ দিয়ে, অবশ, হ্যাঁ সেটা মনে রাখবা। শর্টকাট টেকনিকটা হচ্ছে অবশ, অবশ, এই অবশ ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারো। এবং এই সবগুলো কি তত্ত্ব বলো তো? এটা আমাদের কণা তত্ত্ব। কণা তত্ত্ব দিয়ে যেগুলো ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে আলোর যে সরল পথে চলে সেটা, প্রতিফলন, প্রতিসরণ, আর ব্যাখ্যা করা যায় না সেটা দিয়ে মনে রাখবা তোমরা হচ্ছে অবশ। কেমন? আরে ফোন আসতেছে বারবার, তোমরা এটা মনে রাখবা। সো এখন অবশ বলতে আসলে কি বুঝি? অবশের প্রথম দেখো হচ্ছে ও রয়েছে, এরপরে কি রয়েছে আমাদের? ব রয়েছে, এরপরে তোমার কি রয়েছে বলো তো আমাদের? স রয়েছে। তাহলে এই অবশের যে ও রয়েছে, এই ও দ্বারা বোঝাচ্ছে আমরা অপবর্তন। তার মানে আলোর কণা তত্ত্বের সাহায্যে অপবর্তন ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না ব্যতিচার, ব্যতিচার, ব্যতিচার ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না হচ্ছে বিচ্ছুরণ, বিচ্ছুরণ যেটা আছে এটাও ব্যাখ্যা করা যায় না। কেমন? এরপরে সতে বুঝতে পারতে যে সমবর্তন হবে, বা পোলার আয়ন যেটা আছে সমবর্তন হবে। তাহলে দেখো আলোর কণা তত্ত্ব সম্পর্কে আমরা শিখতে পেলাম যে এটা হচ্ছে বিজ্ঞানী নিউটন বানিয়েছিলেন। এটা দিয়ে ব্যাখ্যা করা যায় আলো সরল গতি, প্রতিফলন, প্রতিসরণ, আর ব্যাখ্যা করা যায় না হচ্ছে অবশ। কেমন? অবশ বলতে আমরা অপবর্তন, ব্যতিচার বা বিচ্ছুরণ এবং সমবর্তনের মতো যে টার্মগুলো রয়েছে এই টার্মগুলোকে আমরা বোঝাচ্ছি। এরপরে আমরা যে তত্ত্ব আছে সেটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। আমরা 2 নাম্বার তত্ত্ব নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের তরঙ্গ তত্ত্ব। তরঙ্গ তত্ত্ব দিয়ে কি কি ব্যাখ্যা করা যায় আর কি কি ব্যাখ্যা করা যায় না সেই জিনিসগুলো শিখবো আমরা। প্রথমে আগে শিখে নেই এটা বানিয়েছেন কে। তরঙ্গ তত্ত্ব দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী হাইগেন। তার মানে লিখে রাখো যে এই তত্ত্ব দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী হাইগেন। সাল ঠাল পড়ার দরকার নাই, শুধুমাত্র কে দিয়েছেন সেটা পড়বা। যে তাহলে আমাদের হাইগেন দিয়েছেন হচ্ছে তরঙ্গ তত্ত্ব। এটা দিয়ে ব্যাখ্যা করা যায় কি দেখো? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন। তার মানে ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা যায় হচ্ছে প্রতিফলন, প্রতিফলন, তোমার হচ্ছে প্রতিসরণ, প্রতিসরণ, ব্যাখ্যা করা যায় ব্যতিচার, ব্যতিচার এবং অপবর্তন, অপবর্তন। হ্যাঁ এই 4টা জিনিস কি করা যায় বলো তো আমাদের? ব্যাখ্যা করা যায়। তাহলে এই 4টা জিনিস এটা ব্যাখ্যা করা যায়, মার্কিং করে রাখো, এটা ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা যায়। তাহলে তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোর যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেগুলো রয়েছে আলোর প্রায় সকল তত্ত্বগুলোই ব্যাখ্যা করা যাবে, আলোর প্রায় ম্যাক্সিমাম তত্ত্বগুলোই ব্যাখ্যা করা যায়। আর এটা দিয়ে ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না সেটাকে টেকনিকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো যে সমান তড়িৎ আসে, সমান তড়িৎ আসে, এটা দিয়ে মনে রাখতে পারো সমান তড়িৎ আসে। এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো সমবর্তন। তার মানে এই সতে বোঝাচ্ছি আমরা সমবর্তন যেটা রয়েছে, সমবর্তন। ততে বোঝাচ্ছি ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা রয়েছে বা আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা রয়েছে এটা ব্যাখ্যা করা যায় না, ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা ব্যাখ্যা করা যায় না। আর আলোর সরল গতি, আতে বোঝাচ্ছি আলোর সরল গতি, আসে মানে আলোর সরল যে গতি আছে সরল গতি, এটা ব্যাখ্যা করা যায় না। ওকে, তোমরা সবাই এইটুকু লিখতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। তাহলে আমরা দেখলাম আলোর 2টা গুরুত্বপূর্ণ তথ্য আমরা অলরেডি দেখে ফেললাম। একটা হচ্ছে আলোর কণা তত্ত্ব। দেখো তো আমার নেট কি ঠিক আছে কিনা, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে আমার নেট ঠিক আছে কিনা। তাহলে আলোর বিভিন্ন ধরনের তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব হলো কণা তত্ত্ব। কণা তত্ত্ব দিয়ে কি ব্যাখ্যা করা যায়, কি ব্যাখ্যা করা যায় না। তরঙ্গ তত্ত্ব বানিয়েছেন হাইগেন, এগুলো ব্যাখ্যা করা যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেখো যে আমাদের এই সমবর্তন যেটা রয়েছে, সমবর্তন কিন্তু আমাদের কণা তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি, এবং তোমার হচ্ছে তরঙ্গ তত্ত্ব যেটা রয়েছে সেটাও কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। সবাইকে এই পর্যন্ত তোলা হয়েছে কিনা কমেন্ট সেকশনে ডান লিখো। আমার এখানে তো সব ক্লিয়ার আছে, আমার এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে ঠিক আছে কিনা, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। তোমাদের নেট মনে হয় সমস্যা, আমার কিন্তু ঠিক আছে এখানে। সবাই ডান লিখছো? ওকে, এরপর আমরা যে তত্ত্ব নিয়ে কাজ করব সেটা হলো তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। এরপরে তত্ত্বটা লেখো, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব।
তড়িৎচুম্বকীয় তত্ত্ব যেটা রয়েছে এটা দেন হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল, এই তত্ত্বটা দেন বাবা ম্যাক্সওয়েলের তত্ত্ব, তড়িৎচুম্বকীয় তত্ত্ব, এবং এই তত্ত্ব দিয়েও তোমার ব্যাখ্যা করা যায় শুধু সমবর্তন। হ্যাঁ, তাহলে এটা দিয়ে ব্যাখ্যা করা যায় সমবর্তন। দেখো আগের দুইটা দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে পারি নাই, তাহলে এটা দিয়ে ব্যাখ্যা করা যায়, সমবর্তনকে ব্যাখ্যা করা যায়। আর ব্যাখ্যা করা যায় না কোনটা বলো তো আমাদের? আলোক তড়িৎ ক্রিয়া। আর ব্যাখ্যা করা যায় না হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া। সো মোটামুটি এইটুকু সম্পর্কে পড়বা আলোক তোমার হচ্ছে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে। এরপরে কোয়ান্টাম মেকানিক্স যেটা আছে বা কোয়ান্টাম তত্ত্ব, এটা হলো আলোর 4 নম্বর তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। তাহলে আমরা এখন কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে শিখব। আচ্ছা, তাহলে আমাদের দেখো যদি এমসিকিউ প্রশ্ন আসে আলোর নিচের কোনটি আলোর তত্ত্ব বোঝাচ্ছে, একটা হলো কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎচুম্বকীয় তত্ত্ব এবং হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। তার মানে 4টার মধ্যে যেটা অপশনে থাকবে সেটা রাইট দিবা। যদি বলে কণা তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না, এগুলো সিলেক্ট করবা। তরঙ্গ তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায়, কোনটি ব্যাখ্যা করা যায় না, এই জিনিসগুলো দেখবা। তাড়িৎচুম্বকীয় তত্ত্ব কে দিয়েছেন, কি ব্যাখ্যা করতে পারো আর কি ব্যাখ্যা করতে পারো না সেটা জানবা। এবং দেখো আমাদের কোয়ান্টাম তত্ত্ব এটা দেন হচ্ছে বিজ্ঞানী প্লাঙ্ক, এটা হচ্ছে প্লাঙ্কের তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে প্লাঙ্কের তত্ত্ব। ব্যাখ্যা করা যায় হচ্ছে, দেখো এটা দিয়ে ব্যাখ্যা করা যায়, এটা দিয়ে ব্যাখ্যা করা যায় হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট অথবা আলোর তড়িৎ ক্রিয়া। ব্যাখ্যা করা যায় এবং কৃষ্ণ বস্তুর যে বিভিন্ন কাহিনীগুলো আছে, কৃষ্ণ বস্তুর যে বিকিরণগুলো আছে, কৃষ্ণ বস্তুর যে বিকিরণগুলো আছে এই বিকিরণ ব্যাখ্যা করা যায়। এটা দিয়ে ব্যাখ্যা করা যায় না, মানে কোয়ান্টাম তত্ত্বের লিমিটেশনগুলো হচ্ছে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। এটা দিয়ে ব্যাখ্যা করা যায় না হচ্ছে ব্যতিচার, ব্যাখ্যা করা যায় না হচ্ছে অপবর্তন, ব্যাখ্যা করা যায় না হচ্ছে সমবর্তন। এগুলো ব্যাখ্যা করা যায় না। তোমরা যারা ক্লাস করছো পুরো স্ক্রিনটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, রাখো যেন গ্রুপে পোস্ট করতে পারো। যারা হচ্ছে ঠিক মতো লিখতে পারেনি তাদের জন্য উপকার হয়, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, তাহলে যদি এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে, নিচের কোনটি আলোর তত্ত্ব বোঝাচ্ছে, নিচের কণা তত্ত্ব কে দিয়েছেন, তরঙ্গ তত্ত্ব কে দিয়েছেন, তড়িৎচুম্বকীয় তত্ত্ব কে দিয়েছেন, কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছেন, সমবর্তন কোনটা দিয়ে ব্যাখ্যা করা যায়, ব্যতিচার কোনটা দিয়ে ব্যাখ্যা করা যায়, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে হতে পারে। তোমরা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো যেন স্ক্রিনশটটা সবার সাথে শেয়ার করতে পারো খুব দ্রুত। সবার কি তোলা শেষ? একটু কমেন্ট সেকশনে ডান লিখে জানাও, খুব দ্রুত কমেন্ট সেকশনে ডান লিখে জানাও, কমেন্ট সেকশনে ডান লিখে জানাও। সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে ডান লিখে জানাও। আচ্ছা, সবাই দিয়েছো হয়তো বা। ওকে, তাহলে আমাদের বিভিন্ন ধরনের তথ্য শেষ। এইখান থেকে প্রচুর এমসিকিউ আসে, কেমন? আর হচ্ছে এই অধ্যায়টার মূল টপিক যেহেতু ব্যতিচার এবং এই জিনিসগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে, আমরা এগুলো শেষ করে দিচ্ছি। এখন দেখো বিভিন্ন ধরনের বর্ণালী যেগুলো আছে, বর্ণালীগুলো তোমাদের একবার রিডিং পড়ে নিতে হবে। যতগুলো বর্ণালী তোমাদের বই আছে সবগুলো বর্ণালী তোমাদেরকে পড়ে নিতে হবে। তাড়িৎচুম্বকীয় বর্ণালী, লেখো তাড়িৎচুম্বকীয় বর্ণালী, চুম্বকীয় বর্ণালী, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তাড়িৎচুম্বকীয় বর্ণালী মিন করে। এখন তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তাড়িৎচুম্বকীয় বর্ণালী এটা মনে রাখার জন্য আমরা যে একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, বাবুল মাছের অদ্ভুত দৃশ্য, আরে ফোন আসছে কেন বারবার, দৃশ্য অবলোকন করে এগিয়ে গেল। তার মানে মিস্টার বাবুলের একটা ছন্দ এটা।
এখানে মোটামুটি ম্যাক্সিমাম যে আলোগুলো আছে বা তাড়িৎচুম্বকের যে ওয়েভগুলো আছে এগুলোর যে তোমার হচ্ছে কোন কোন টাইপের এক্সাম্পলগুলো আছে খুব গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণ এমসিকিউতে আসে এখানে। সো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এখানে বতে বোঝাচ্ছে হচ্ছে বেতার তরঙ্গ, তার মানে বেতার তরঙ্গটা হচ্ছে একটা তাড়িৎচুম্বকের তরঙ্গ। মতে বোঝাচ্ছে আমরা মাইক্রোওয়েভ, এটা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ যে তরঙ্গটা আছে এটা একটা হচ্ছে আমাদের তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওতে বোঝাচ্ছি দেখো অবলোহিত, ওতে বোঝাচ্ছি আমরা অবলোহিত। অবলোহিত যে তরঙ্গগুলো আছে, দৃশ্যতে তো বুঝতেই পারতেছো দৃশ্যমান আলো, দৃশ্যমান যে আলোগুলো আছে যেগুলো আমরা নর্মালি দেখি। তারপর অতে বোঝাচ্ছি অতি বেগুনি, এটা হচ্ছে অতি বেগুনি, অতি বেগুনি। কতে দেখো এখানে আমাদের কি আছে, তারপরে এগিয়ে, এগিয়ে বলতে মনে রাখতে পারো এক্স রে, এটা হচ্ছে আমাদের এক্স রে, তাই এক্স রেও কিন্তু একটা আমাদের তাড়িৎচুম্বকের তরঙ্গ। তারপরে গেল, গেল তো মনে রাখতে পারো গামা, গামা। তার মানে দেখো এই যে আমাদের ওয়েভগুলো আছে বেতার, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে, গামা, এগুলো হচ্ছে তাড়িৎচুম্বকের তরঙ্গ। এগুলোকে বলা হয় তাড়িৎচুম্বকের তরঙ্গ। তোমরা একটু লিখে নাও খুব দ্রুত, হ্যাঁ তোমরা জিনিসগুলো একটু লিখে নাও। তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই যে আমরা তরঙ্গগুলো দেখলাম, এই বেতার, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে, গামা, এই প্রত্যেকটা তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এটা মুখস্থ করতে হবে, পরীক্ষা আসতে পারে। এদের যে তরঙ্গ দৈর্ঘ্য এবং এই বেতার, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে বা গামা, এদের যে ব্যবহারগুলো আছে ব্যবহারটাও তোমাদের লাগবে। এই দুইটা পার্ট তোমাদের এইচডব্লিউ থাকবে, নোট করে ফেলবা নোট খাতায়। এটা তপন স্যার কিংবা ইসাক স্যারের বই থেকে পড়ে নিতে পারো, তপন স্যারের বই থেকে পড়লেই হবে। তার মানে এদের ওয়েভ লেন্থ কেমন, ওয়েভ তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে এবং এগুলোর কোনটা কোন কাজে ব্যবহার করি আমরা, এই ব্যবহারগুলো তোমরা একটু পড়ে নিবা, তাহলে মোটামুটি হয়ে যাবে। কেমন? ওকে। তারপরে আমরা এই জিনিসগুলো তোমরা বাসায় পড়বা, এদের যে ব্যবহারগুলো আমি এগুলো লিখছি না, সময় লাগবে আমার অনেক, এই জন্য। এখন দেখো আমাদের যে কালারগুলো আছে বেনিয়া সহ কলা, বে তোমার হচ্ছে এখানে দেখো হচ্ছে নি, আ তোমার হচ্ছে স, হ, ক, লা। তারপরে দেখো এই হচ্ছে আমাদের 7টা বেসিক কালার, 7টা বেসিক কালার এবং এই কালারগুলোই কিন্তু হচ্ছে দৃশ্যমান, এই দৃশ্যমান। তার মানে তোমাকে যে কাজটা করতে হবে এই প্রত্যেকটা কালারের তরঙ্গ দৈর্ঘ্যগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। বেতে আমরা বোঝাচ্ছি কি বলতো বেগুনি কালার, এটা তো হচ্ছে আমাদের নীল, এটা হচ্ছে আমাদের আসমানি যে কালারটা আছে আসমানি কালার। সতে বোঝাচ্ছি আমাদের সবুজ, হতে হচ্ছে আমাদের কি বলতো হলুদ, কতে হচ্ছে কমলা, হ্যাঁ কমলা, নাচের সুন্দরী কমলা, পড়ছো না, গান শুনছো না, এটা লাতে বোঝাচ্ছে হচ্ছে লাল। এখন দেখো এই আমাদের নর্মালি তোমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জটা আছে সেটা এক একটা বই এক এক রকম। এভারেজ হচ্ছে 380 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে মোটামুটি ওয়েভ লেন্থগুলো পড়ে, 380 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে মোটামুটি পড়ে। এটা এক একটা বইয়ে এক ভেরিয়েশন আছে। তো তোমরা তপন স্যারের বই থেকে এদের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে, এদের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে এগুলো কিন্তু ভালো করে পড়ে নিতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য পড়ে নিতে হবে। এখন দেখো উপর থেকে যখন নিচের দিকে যাচ্ছি, উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাড়ে। উপর থেকে নিচে গেলে তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আর তোমরা জানো তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে আলটিমেটলি যদি প্রশ্ন করে যে এই বেনিয়া সহ কলার ভিতরে বা এই কালারগুলোর ভিতরে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে দেখো বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে কম আর লালের তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে বেশি। তাহলে যতই তুমি উপর থেকে নিচের দিকে যাবা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাড়তে থাকবে। এবং দেখো তরঙ্গ দৈর্ঘ্য আর বিচ্যুতির মধ্যে সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্য আর বিচ্যুতি, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বিচ্যুতির যে সম্পর্ক, এই বিচ্যুতির সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বিচ্যুতি, তার মানে কোন আলো কত বেশি ফেড আপ হয়, কোন আলো কত ঝলসে যায়। কেমন? এখন দেখো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি, যার কারণে লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয়। আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, যার কারণে বেগুনি বর্ণের আলোটা তোমার বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। বিচ্যুতি মানে কি তোমার হচ্ছে ব্রাইটনেসটা কমে যাওয়া। তাইলে দেখবা আমরা দূর দূরান্তে যে সিগন্যাল লাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো কেন লাল আলো ব্যবহার করে, কারণ হচ্ছে লাল আলো ব্যবহার করলে লাল আলোর কিন্তু তোমার আলটিমেটলি কি হচ্ছে বলতো তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়ে যাওয়ার কারণে তার বিচ্যুতির ভ্যালুটা কম হয়, যার ফলে অনেক দূর থেকেও লাল আলোটা কিন্তু দেখা যায়। এই জন্য আমরা লাল আলোটা ব্যবহার করে থাকি বিভিন্ন সিগন্যালের কাজে।
দেখো ভেনিয়া সহকলার যে রেঞ্জগুলো আছে, তার মানে এই একটা ব্যাপার গেল। আবার দেখো আমরা এনার্জি লেভেলের এই যে বিভিন্ন কালার থেকে যে এনার্জিগুলো পাই, ই ইকুয়াল তোমরা জানো এই সি ভাগ কত বলো তো আমাদের ল্যামডা। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জির সম্পর্কটা কিন্তু আবার কি বলতো ব্যস্তানুপাতিক। তাহলে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য এটা কিন্তু হচ্ছে আবার ব্যস্তানুপাতিক সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বলো লাল আলোর শক্তি বেশি নাকি বেগুনি আলোর শক্তি বেশি? সবাই কমেন্টসে করো, লাল আলোর শক্তি বেশি নাকি বেগুনি আলোর শক্তি বেশি? সবাই একটু কমেন্টস করে জানাও যে লাল আলোর এনার্জি বেশি হবে নাকি বেগুনি আলোর এনার্জি বেশি হবে, কোন আলোর এনার্জি বেশি হবে? সবাই একটু দ্রুত কমেন্টস করো। ওকে, অনেকে অলরেডি কমেন্টস করেছো। যেহেতু হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে, তোমরা জানো যে এই সিকোয়েন্সে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল আলোর, আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হওয়ার কারণে তার এনার্জির ভ্যালু কিন্তু কম হচ্ছে। তার মানে উপর থেকে নিচে গেলে একটু দেখো, আমরা যদি মনে করো এই সিকোয়েন্সের উপর থেকে নিচের দিকে যাই, তাহলে আলটিমেটলি কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। উপর থেকে নিচের দিকে গেলে কি বাড়ে বলো, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। আর তরঙ্গ দৈর্ঘ্য তোমার বৃদ্ধি পাচ্ছে মানে হচ্ছে তার বিচ্যুতির মান কম হচ্ছে, বিচ্যুতির মান কম হচ্ছে, আর বিচ্যুতির মান কম হচ্ছে মানে তার এনার্জির মানও কিন্তু কমে যাচ্ছে। তার মানে জিনিসটা মনে রাখতে পারো এইভাবে, উপর থেকে নিচে গেলে যা হয়, উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে তরঙ্গ দৈর্ঘ্যের মান বাড়ছে, বিচ্যুতির মান তোমার কমছে, শক্তির মানও তোমার কি হচ্ছে বলো তো কমে যাচ্ছে। এই সিকোয়েন্সটা তোমরা লিখে রাখো খুব দ্রুত। এটা তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো তারা মোটামুটি এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তো ভার্সিটির জন্য যেহেতু এই অধ্যায়ের খুব ছোট্ট একটা পার্ট তোমাদের আছে, অলরেডি এই অধ্যায়ের অর্ধেক পার্ট আমি আলোচনা করে দিয়েছি হচ্ছে পর্যাবৃত্ত গতির ভিতরে দশা পার্থক্য, পথ পার্থক্য এবং বিভিন্ন ওয়েভের যে বেসিক ফাংশনগুলো আছে সেটা তোমরা পর্যাবৃত্ত গতি থেকে পড়ে নিবা। আর মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট এই টপিকের জন্য মোটামুটি আমার লেকচার ফলো করলে হবে। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই ধরনের আলোচনাগুলো শেষ। আর তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে কোনো একটা বই থেকে অথবা গাইড থেকে ওই তরঙ্গ দৈর্ঘ্যগুলো মুখস্থ করে নেওয়া। এখন দেখো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যতিচার। ব্যতিচার দেখো, ব্যতিচার এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। ব্যতিচার বলতে যদি এক কথায় বলি, ব্যতিচার কি? ব্যতিচার হচ্ছে আলো আধারের খেলা। তার মানে এটা হচ্ছে আলো আধারের যে খেলাটা আছে, এই আলো আধারের খেলাধুলাই হচ্ছে আমাদের ব্যতিচার। ব্যতিচার সৃষ্টির অনেকগুলো শর্ত আছে। প্রথম শর্ত দেখো, এখানে যে শর্তগুলো হয়, প্রথম শর্ত হচ্ছে উৎসগুলো সুসংগত হওয়া লাগবে। উৎস সুসংগত হওয়া লাগবে। সুসংগত উৎস ছাড়া কিন্তু ব্যতিচার সৃষ্টি হবে না। এখন প্রশ্ন হচ্ছে সুসংগত উৎস বলতে কি বোঝায়? ধরো আমি এখানে দুইটা সোর্স নিলাম, এটা একটা সোর্স S1, এটা একটা সোর্স S2। তাহলে এই যে সোর্সগুলো আছে এইখান থেকে যে আলোগুলো বের হবে, দেখো এইখান থেকে যে আলোগুলো বের হবে, সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য অথবা দশার যে পার্থক্যগুলো আছে অথবা যে বিস্তারগুলো আছে এগুলো প্রায় সমান হওয়া লাগবে। যদি দুইটা সোর্স থেকে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দশা বা দশার পার্থক্য সেম থাকে তাহলে ওই সোর্স দুটাকে আমরা সুসংগত উৎস বলতে পারবো। প্রকৃতিতে যদি আলাদা করে দুইটা সোর্স নেই আমরা, তারা কিন্তু কখনো সুসংগত উৎস হিসেবে কাজ করবে না। তাহলে তোমরা এখানে নোট দিয়ে লিখে রাখো, যে কোনো দুটি সোর্স, যে কোনো দুটি উৎস সুসংগত উৎস হবে না। সুসংগত উৎস হবে না মানে ধরো তুমি যে কোনো দুটা সোর্স নিলা, পাশাপাশি দুটা বাল্ব জ্বালায় দিলা, পাশাপাশি দুটা মোমবাতি জ্বালায় দিলা, এরা সুসংগত উৎস তৈরি করবে কিনা? আনসার হচ্ছে না। কারণ তুমি হচ্ছে পাশাপাশি দুইটা তুমি হচ্ছে একই তীব্রতার মোমবাতি অথবা বাল্ব জ্বালালেও এদের যে তরঙ্গগুলো উৎপন্ন হয় সেই তরঙ্গগুলো তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার বা যে কোনো ফাংশনের পরিবর্তন থাকতে পারে। এই জন্য আমরা আলাদা করে দুইটা সোর্স দিয়ে সুসংগত উৎস বানাইতে পারবো না। আমরা সূর্যকে সুসংগত উৎস হিসেবে চিন্তা করতে পারি এই ক্ষেত্রে। এবং এই ব্যতিচারের বাস্তব এক্সাম্পলটা হচ্ছে, তোমরা যারা গ্রামে টিনের ঘরে থাকো দেখবা টিনের ঘরে ছোট ছোট ছিদ্র দিয়ে যখন ঘরের ভিতরে আলো ঢুকে আলোগুলো ঝিকমিক ঝিকমিক করে। এই যে আলোগুলো ঝিকমিক করে, কখন আলোর বিভিন্ন ইফেক্ট দেখা যায়, এটার নামই কিন্তু ব্যতিচার। ব্যাপারটা খেয়াল করে দেখো। তাহলে ব্যতিচার সৃষ্টি হওয়ার জন্য প্রথম কন্ডিশনটা সুসংগত উৎস হওয়া লাগবে, তাছাড়া কিন্তু ব্যতিচার সৃষ্টি হওয়া পসিবল না। ওকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাস্তবে
বা দুনিয়ার যে কোনো দুইটি উৎসকে আমরা কখনো সুসংগত উৎস বানাইতে পারবো না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন এই ব্যতিচার নিয়ে, ব্যতিচার মেনলি কাকে বলে? দুটি সুসংগত উৎস থেকে যখন আলোগুলো নির্গত হয় এদের উপরিপাতন হওয়া লাগবে, এবং উপরিপাতন হওয়ার ফলে কোনো একটা জায়গায় আলোর তীব্রতা অনেক বেড়ে যায়। যে সকল জায়গায় আলোর তীব্রতা বেড়ে যায়, ব্যাপারটা তোমাদের খেয়াল করো, ধরো এইখানে একটা মেইন সোর্স আছে, যেহেতু একটা সোর্স থেকে আমাকে দুইটা সোর্স বানাইতে হবে, এই জন্য বিজ্ঞানীরা এখানে চির সিস্টেমটা ব্যবহার করছে। এই যে ছোট ছোট ছিদ্রগুলো দেখতে পারো, এগুলোকে বলা হয় চির। তাহলে এটা হলো S1 চির, এটা হলো আমাদের S2 চির। তাহলে আলটিমেটলি কি, আলোটা এই দিক দিয়ে চলে যাচ্ছে, আলোটা এই দিক দিয়ে চলে যাচ্ছে, এবং এই পুরো ইফেক্টটা বোঝার জন্য আমাদের এখানে একটা পর্দা ব্যবহার করতে হবে। ধরো এটা হচ্ছে একটা পর্দা। তাহলে যেটা হয়, এই সোর্স থেকে যখন আলোগুলো তোমার সামনের দিকে ছড়ায় পড়ে, দেখো এই যে আলোগুলো চারপাশে ছড়ায় পড়ছে, সিমিলারলি এই সোর্স থেকেও আলোগুলো চারপাশে কি করবে বলো তো, আমাদের ছড়িয়ে পড়বে। এই যে আলোগুলো ছড়ায় পড়তেছে, এই আলোগুলো যখন দুইটা সোর্স থেকে আলোগুলো ছড়ায় পড়ে, দেখো যেই সকল পয়েন্টে আলোগুলো মিলে গেছে, দেখো অনেকগুলো জায়গা আছে, এমন কোটি কোটি বিন্দু আছে, যেই সকল বিন্দুতে আলোগুলো মিলিত হয়ে যায়, উপরিপাতিত হয়ে যায়, ওই সকল বিন্দুতে আলো একটা উজ্জ্বল ইফেক্ট তৈরি করে। ধরে নিলাম যে এইখানে আলোগুলো মিলে গিয়েছে, তার মানে এইখানে একটা উজ্জ্বল ইফেক্ট তৈরি হবে, এখানে একটা উজ্জ্বল ইফেক্ট তৈরি হবে, এখানে আলোগুলো মিলে গেছে, এখানে একটা উজ্জ্বল ইফেক্ট তৈরি হবে, এখানে আলোগুলো মিলে গেছে, এইখানে একটা উজ্জ্বল ইফেক্ট তৈরি হবে। তাহলে দেখো এই যে ডুরাগুলো তৈরি হচ্ছে, এই ডুরাগুলো হচ্ছে উজ্জ্বল, আর মাঝখানে যে অংশগুলো আছে যেখানে আলোগুলো মিলিত হয় নাই, সেখানে একটা অন্ধকার। তাহলে এটা হচ্ছে অন্ধকার, আর এগুলো হচ্ছে উজ্জ্বল। তাহলে দেখো দুটি সুসংগত উৎস থেকে যখন আলোগুলো নির্গত হয়, তাদের উপরিপাতনের ফলে আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটে। আলো কখনো উজ্জ্বল একটা ইফেক্ট তৈরি করে, কখনো একটা অন্ধকার ইফেক্ট তৈরি করে। এই যে আলোগুলো উজ্জ্বল বা অন্ধকার ইফেক্ট তৈরি করছে, এটার নামই হচ্ছে ব্যতিচার। তাহলে ব্যতিচার তৈরির প্রথম যে কন্ডিশনটা হচ্ছে যে এইখানে আমাদের চির লাগবে, এই চিরগুলো সুসংগত উৎস হওয়া লাগবে, এবং এই চিরগুলো খুব কাছাকাছি হওয়া লাগবে। চিরগুলোকে অনেক দূরে দিলে হবে না, চিরগুলোকে খুব কাছাকাছি অবস্থান করতে হবে। হ্যাঁ, যদি এইটুকু বুঝতে পারো তাহলে এটি হচ্ছে ব্যতিচারের মূল কনসেপ্ট। কারণ ব্যতিচারের জিনিসগুলো আমরা বুঝাবো। দেখো তাহলে আমাদের এক কথায় যদি ব্যতিচার কাকে বলে বলি, ব্যতিচার হচ্ছে আলো আধারের খেলা। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে, এবং দেখো এই যে পর্দার ভিতরে এরকম অসংখ্য উজ্জ্বল এবং অন্ধকার দেখা যাবে, অসংখ্য উজ্জ্বল এবং অন্ধকার দেখা যাবে। তাহলে এই যে অসংখ্য উজ্জ্বল এবং অন্ধকার ডুরাগুলো মিলে যেটা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ব্যতিচার ঝালর। হ্যাঁ, এটাকে বলা হয় ব্যতিচার ঝালর। তাহলে ব্যতিচার ঝালরের মধ্যে অনেকগুলো ডুরা আছে যেগুলো উজ্জ্বল এবং অন্ধকার হিসেবে অবস্থান করে। এখন আমাকে ম্যাথমেটিক্যালি টার্ম দিয়ে প্রকাশ করতে হবে যে এনতম ডুরা এবং এনতম অন্ধকার ডোরা, একটা ডোরার প্রস্থ, এই জিনিসগুলো ক্যালকুলেশন করলে আমার মোটামুটি এই টপিকগুলো শেষ হয়ে যাবে। সো তোমাদের কাজ হচ্ছে যে ব্যতিচারের শর্তগুলো পড়বা বাসায় যে কোনো একটা বই থেকে, এবং ব্যতিচারের যে ব্যবহার আছে, এই ব্যতিচার দিয়ে আমরা কোন কাজ করি, যে কোনো একটা বই থেকে তোমরা এই ব্যতিচারের ব্যবহারগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। কেমন? ওকে, সো আমরা এই পার্টটা দেখে ফেললাম। এখন আসো আমরা ব্যতিচারের থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করব। ধরো যে এইখানে একটা চির, মূল সোর্স নিলাম S, এবং এইখানে একটা চির আছে যেটা তোমার নাম হলো S1 এবং এটাকে বলে S2। তাহলে আলোগুলো এই দিক দিয়ে আলটিমেটলি চলে যাবে। সো এইখানে একটা ডোরা নিলাম আমরা, একটা ডোরা, এটা হলো চিরের লাইন, এটাকে বলা হয়, সরি এটা হলো পর্দা, এটা হলো পর্দা। চির এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। তাহলে দেখো D মানে কি, D মানে হলো চির ও পর্দা দূরত্ব। চির এবং পর্দার দূরত্ব এটা হচ্ছে আমাদের D। এটা হলো কেন্দ্রীয় লাইন, এটাকে কেন্দ্রীয় চরম বলা যায়। কেন্দ্রীয় চরম, চরম মানে হচ্ছে উজ্জ্বল, চরম মানে হচ্ছে উজ্জ্বল। তার মানে এটা হলো কেন্দ্রীয় চরম, যেখানে রেফারেন্স হয় প্রথম উজ্জ্বল ডোরাটা তৈরি হয়। তার মানে এই কেন্দ্রীয় চরমের উপরে এবং নিচে দুই পাশেই কিন্তু উজ্জ্বল এবং অন্ধকার বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি হতে দেখা যাবে। তো প্রথমে আমি চিন্তা করলাম যে এই বিন্দুগুলো বা আলোগুলো এই বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুতে মিলিত হলো, এই যে দুইটা বিন্দুতে আলোগুলো মিলিত হলো, অথবা বলতে পারো যে আলোর, যেহেতু এটা কেন্দ্রীয় চরম থেকে বিবেচনা করছি, এটা হচ্ছে আমাদের P একটা বিন্দু ধরলাম, এই P বিন্দুতে S1 সোর্স থেকেও আলো গিয়েছে, S2 সোর্স থেকেও আলো গিয়েছে। তাহলে আলটিমেটলি দেখো যে এই যে এই বাহুটার নাম হলো S1P, আর এই বাহুটার নাম হচ্ছে S2P। তাইলে S1P এবং S2P এদের ডিসটেন্স কিন্তু সেম না, তার মানে এদের বাহুগত একটু পার্থক্য আছে, দূরত্বের পার্থক্য আছে। এই দূরত্বের পার্থক্যটাকে বলা হয় পথ পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিভিন্ন উজ্জ্বল ডোরা অথবা অন্ধকার ডোরার ইফেক্টগুলো তৈরি হয়, এগুলো কেন তৈরি হয়? এগুলো তৈরি হয় হচ্ছে ওই আলোগুলো যে সোর্স
সোর্স থেকে বের হয় ওই সোর্সের যে পথ পার্থক্য রয়েছে বা আলোগুলোর যে পথের পরিবর্তন রয়েছে, এই পথের পরিবর্তন হওয়ার কারণেই এই বিভিন্ন ধরনের উজ্জ্বল কিংবা অন্ধকার ইফেক্টগুলো তৈরি হয়। তাহলে এই পি বিন্দুতে যদি আলটিমেটলি আমার উজ্জ্বল ডোরা ধরতে চাই, তাহলে এই কেন্দ্রীয় চরণ থেকে আমি এইটুকু ডিস্টেন্সের নাম দিলাম হচ্ছে এক্স এন। তাহলে এক্স এন বলতে বোঝায় এনতম ডোরা, এন মানে ডোরার নাম্বার, এন মানে বোঝায় ডোরার নাম্বার, আর এক্স এন বলতে বুঝি আমরা এনতম ডোরার দূরত্ব। এবং এই ডোরাগুলো কেন তৈরি হয় তোমরা নোট দিয়ে লিখে রাখতে পারো। ডোরা তৈরির কারণ, ডোরা তৈরির কারণ, এটার কারণ হচ্ছে পথ পার্থক্য, তরঙ্গগুলোর পথ পার্থক্য। আর পথ পার্থক্য থাকলে তাদের অবশ্যই কি থাকবে, দশা পার্থক্য থাকবে। তাহলে পথ পার্থক্য কিংবা দশা পার্থক্য এই পরিবর্তনগুলোর কারণেই এখন বিভিন্ন ধরনের ডোরা তৈরি হয়। কেমন? এখন এই যে এক্সপেরিমেন্টটা আছে, এই এক্সপেরিমেন্টটা করেন হচ্ছে বিজ্ঞানী ইয়ং, এবং উনি দুইটা ছিদ্র ব্যবহার করছেন বা দুইটা চির ব্যবহার করছেন। এই জন্য এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা, ইয়ং এর দ্বিচির পরীক্ষা। তারপরে ব্যতিচার নিয়ে তোমাদের বইয়ে শুধু একজন বিজ্ঞানী কাজ করেছেন, যিনি হচ্ছে ইয়ং। যৌবনকালে উনি এই এক্সপেরিমেন্টটা হয়তো করেছিলেন, কিন্তু ব্যাপারটা এরকম না, ওনার নামই হচ্ছে ইয়ং। আচ্ছা, কোথায় বুঝতে পারো নাই বলো? কোথায় বুঝতে পারো নাই? এই টপিকটা একটু ভালো করে বুঝবা, কারণ এই টপিক থেকে এই বছর রিটেনও আসতে পারে কোশ্চেন, এমসিকিউতে কোশ্চেন আসতে পারে। আগে কনসেপ্টটা ভালো করে বুঝবা, এরপরে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে যাবা। কেমন? কে কোথায় বুঝো নাই এই পর্যন্ত আলোচনায় আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। সানজিদা হাওলাদার, আশিক রয় আশিক, কোথায় বুঝো নাই বলো? কোথায় বুঝো নাই বলো? আচ্ছা, তাহলে আমি আবারও পুরোটা একটু রিভিউ করে দিচ্ছি। এটা হলো একটা মেন সোর্স, এই সোর্স থেকে আলোটাকের ব্যতিচার তৈরি করার জন্য আমি দুইটা চির ব্যবহার করলাম, যেটার নাম হচ্ছে S1 চির আর একটা কি বলো তো আমাদের S2 চির। এই দুইটা চিরের মধ্যে আলোটা যাবে এবং ইফেক্টটা দেখার জন্য আমি এখানে একটা পর্দা দিলাম, এবং পর্দাটা চির থেকে ডি ডিস্টেন্সে অবস্থিত। তাহলে চির এবং পর্দার দূরত্ব এটা হচ্ছে আমাদের ডি, এবং এই যে তোমার চির দুইটা আছে, এই চির দুইটার মধ্যবর্তী দূরত্ব যেটা, চির দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের এ, চির দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি বলতো আমাদের এ। এবং এইখানে ধরো এই S1 চির থেকে একটা আলো পি বিন্দুতে গিয়েছে, আবার S2 চির থেকেও একটা আলো পি বিন্দুতে গিয়েছে। দেখতেই পাচ্ছ S1 পি আর S2 পি এই ডিস্টেন্সটা কিন্তু ডিফারেন্ট। এই ডিফারেন্ট কেন হলো? কারণ এদের পথের পরিবর্তন আছে। এই পথের পরিবর্তনের কারণেই উজ্জ্বল কিংবা অন্ধকার বিভিন্ন ধরনের ইফেক্টগুলো তৈরি হয়। এখন এটা হচ্ছে রেফারেন্স লাইন, যেটাকে আমরা কেন্দ্রীয় চরম বলছি। তার মানে সেন্টারে সবসময় উজ্জ্বল ডোরা হয়, এটাকে বিবেচনা করেই আমরা উপরে কিংবা নিচে বিভিন্ন ধরনের ডোরা বা ইফেক্ট বের করব। এখন ধরে নিলাম যে পি বিন্দুতে যে ডোরাটি তৈরি হচ্ছে এটা একটা উজ্জ্বল ডোরা, এবং সেই উজ্জ্বল ডোরার দূরত্ব কেন্দ্রীয় চরম থেকে কত বলতো আমাদের xn। তাহলে আমরা যদি এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে চাই, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে চাই, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব ফর্মুলাটা হবে xn ইকুয়াল n ল্যামডা ডি ভাগ কত বলতো আমাদের a। এটা হচ্ছে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। এখানে xn মানে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, a বলতে বোঝায় চির দুইটির দূরত্ব, n বলতে বোঝায় ডোরার নাম্বার, এটা হচ্ছে ডোরার সংখ্যা, যে কত নাম্বার ডোরা নিয়ে কাজ করছি আমরা। আর ল্যামডা হচ্ছে এই যে মূল সোর্স থেকে যে আলোটা ফেলছো সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অথবা বলতে পারো আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে আপতিত আলোর কি বলতো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে আমাদের এখান থেকে যে জিনিসগুলো লাগবে xn বের করার জন্য, n ল্যামডা ডি ভাগ হচ্ছে আমাদের a। এখানে n মান হচ্ছে কত নাম্বার ডোরা সেটা, ল্যামডা লাগবে যে আলো ব্যবহার করছো সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ডি হচ্ছে চির এবং পর্দার মধ্যবর্তী ডিস্টেন্স, আর এ হচ্ছে চির দুইটার দূরত্ব। যদি এই ডকুমেন্টগুলো আমার জানা থাকে তাহলে আমাদের এনতম ডোরার সংখ্যা কিন্তু খুব ইজিলি বের করা যাবে। আচ্ছা, আল মামুন বলেছ ইসাক স্যারের বইতে চির দুটির মধ্যবর্তী দূরত্ব তোমার 2a। আচ্ছা,
আমার লাইনটা ক্লিয়ার কিনা একটু দেখো তো, ক্লাসটা ক্লিয়ার কিনা। সব কিছু ক্লিয়ার কিনা দেখো। আমার এখানে কিন্তু সব ক্লিয়ার দেখা যাচ্ছে। সবাই ক্লাস করছো যারা একটু দ্রুত কমেন্টস করো যে তোমাদের ওখানে ক্লিয়ার সবার কাছে দেখা যাচ্ছে কিনা, খুব দ্রুত। আচ্ছা, আমি একটু তোমাদের বলে নেই, ইসাক স্যার এবং তপন স্যারের সাথে দুইজনের অনেকগুলো জায়গায় সাংঘর্ষিক ব্যাপার আছে। তোমরা এই জিনিসগুলো ফলো না করে আমরা যেটা দেখাচ্ছি এটা মনে করবা, কারণ এটা যারা তোমার হচ্ছে যারা হচ্ছে এটাকে 2A ধরছে, 2A মানে তারা হচ্ছে সেন্টারে এইখান থেকে এই পর্যন্ত A ধরছে, এইখান থেকে এই পর্যন্ত A ধরছে, মানে রেফারেন্স লাইনের সাপেক্ষে। তবে এগুলো প্যাচ না লাগানোর দরকার নাই, তুমি ডিরেক্টলি S1 আর S2 এর ভিতরে ডিস্টেন্সটা A ধরে নিবা, তাহলে কিন্তু প্যাচ লাগবে না। কেমন? এখানে প্যাচ লাগানো যাবে না, প্যাচ লাগলে তোমরা ঝামেলায় পড়ে যাবা। আমি যে সূত্রগুলো দেই শুধু এই সূত্রগুলো মনে রাখবা, এগুলোই কনস্ট্যান্ট, এর বাইরে কোনো সূত্র নাই। তাহলে দেখবা তোমার প্রিপারেশন সুন্দর হবে। যদি মনে করো ইসাকের সাথে তপন স্যারের হচ্ছে মারামারি বাজায় দাও, তাহলে তোমার লস হবে। ঠিক আছে, তাহলে জাস্ট একটা ফর্মুলাই মনে রাখবা, xn ইকুয়াল n ল্যামডা d ভাগ হচ্ছে আমাদের a। এখানে n মানে হলো কত নাম্বার ডুরা, সেটা চরম বলতে পারে, অবম বলতে পারে, উজ্জ্বল বলতে পারে, অন্ধকার বলতে পারে, গঠনমূলক বলতে পারে, ধ্বংসাত্মক বলতে পারে। যেখানে আলোগুলো মিলে যায় সেখানে উজ্জ্বল হয়, আর উজ্জ্বল ব্যতিচার যদি হয় বা উজ্জ্বল ডুরা যদি হয় সেটাকে বলে গঠনমূলক ব্যতিচার। যদি অন্ধকার দেখা যায় সেটাকে বলে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে ব্যতিচার দুই ধরনের, একটা হলো গঠনমূলক ব্যতিচার, আরটা কি বলতো আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার। ওকে, তাহলে আমাদের এখান থেকে লাগবে কি xn বের করার জন্য n ল্যামডা d বাই a। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি এখানে কোনটাকে কি বলে। সবাই একটু কমেন্ট সেকশনে ডান লিখে জানাও। যারা যারা বুঝতে পেরেছো সবাই একটু ক্লিয়ার কমেন্ট সেকশনে ডান লিখে জানাও। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে বুঝতে পেরেছো কিনা। দ্রুত কমেন্টস করো, আমি সামনে আগাবো, অনেক পড়া আছে। ওকে, তাহলে আমি আবারও বলে নিচ্ছি, এখানে আমরা যেগুলো বের করব সেটা হচ্ছে n-তম ডুরা, n-তম উজ্জ্বল ডুরা। কেমন? তাহলে n-তম উজ্জ্বল ডুরার দূরত্ব হচ্ছে xn ইকুয়াল n ল্যামডা d ভাগ হচ্ছে আমাদের a। তখন ইসাক কি বললো সেটা জানার দরকার নাই, আমি যেটা বলছি সেটা মনে রাখবা। এখানে ল্যামডা মানে হচ্ছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, d মানে হলো চির পর্দার দূরত্ব, a মানে চির দ্বয়ের দূরত্ব। এটা হচ্ছে চির দ্বয়ের কি বলতো আমাদের দূরত্ব, অথবা চির দুটির মধ্যবর্তী দূরত্ব। আর তোমার হচ্ছে আর কি আছে? আর কিছু নাই, এটুকু মনে রাখলে হবে। কেমন? ওকে, এরপরে লেখো n-তম অন্ধকার ডুরার দূরত্ব, n-তম অন্ধকার ডুরার দূরত্ব, সেটা xn ইকুয়াল 2n-1 ল্যামডা d ভাগ হচ্ছে টুয়াইস a। এটা দিয়ে মনে রাখবা। এখন ধরো এই সূত্রটা এক একটা বইয়ে এক এক রকম ভাবে এক একজন শিখছো, সব ভুলে যাও, কিচ্ছু দরকার নাই। তোমাদের n-তম অন্ধকার ডুরা বললে ডিরেক্ট এই সূত্র মনে রাখবা, এর বাইরে সব ভুল সূত্র মনে রাখবা। এটা যে xn ইকুয়াল 2n-1 ল্যামডা d বাই 2a, এটা দিলেই তোমার ম্যাথটা সুন্দর মতো মিলে যাবে। এর চেয়ে বাইরে যদি অন্য কোনো সূত্র মনে রাখতে চাও, কারণ এই সূত্রটা এক এক বইয়ে এক এক ভাবে ধরছে, এর কারণ আছে। কারণ দেখো, আমি কেন্দ্রীয় চরম থেকে আমি পি বিন্দুর ডুরাটাকে উজ্জ্বল চিন্তা করলে তার আগের ডুরাটা কি হবে? অন্ধকার ডুরা। একটা ব্যতিচার ইফেক্টের ভিতরে এরকম কোটি কোটি ডুরা তৈরি হবে। ধরো এটা হচ্ছে একটা উজ্জ্বল ডুরা, আবার এটা অন্ধকার ডুরা, এটা আবার উজ্জ্বল ডুরা, এটা আবার অন্ধকার ডুরা, এটা আবার কি ডুরা? উজ্জ্বল ডুরা। তাহলে দেখো, এটাকে যদি উজ্জ্বল চিন্তা করো তাহলে এর পরের ডুরাটাও অন্ধকার, এর আগের ডুরাটাও কি বলতো আমাদের অন্ধকার। অনেক বইয়ে 2n+1 দিয়ে করা, অনেক বইয়ে 2n-1 দিয়ে করা। তবে এখানে n এর একটা ঝামেলা আছে, ওই ঝামেলা যাওয়ার দরকার নাই। তোমরা ডিরেক্টলি মনে রাখবা 2n-1 ল্যামডা d বাই a 2a। আর এখানে n মানে যততম বলবে, যততম। যদি পঞ্চম অন্ধকার ডুরা বলে n এর মান 5 বসাই দিবা, প্যাচ লাগাবা না, প্যাচ লাগালে কিন্তু প্যাচ উঠবে না। নীল রহমান, তোমার কথা আমি বুঝি নাই।
নীল তোমার কথা বুঝি নাই, তোমার পার্সোনাল প্রবলেম হলে বা ক্লাস ধরতে সমস্যা হলে তুমি কি কোন সিকোয়েন্সে পড়বা এটা বুঝতে অসুবিধা হলে আমাকে যে কোনো টাইমে ফোন দিও, আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করব। নাইম বলছো টপিকটা একটু কঠিন, মোটেও কঠিন না, এটা 5 মিনিটের পড়াশোনা সর্বোচ্চ, 5টা সূত্র মুখস্থ করলে খেলা শেষ, এটা কঠিন কোনো কাজ না। জাস্ট এনতম উজ্জ্বল তুমি যদি বুঝতে না পারো বোঝার দরকার নাই, এখন তোমাদের বোঝার সময় নাই, সামনে আছে মাত্র অল্প কয়েকটা দিন, সূত্রগুলো একটু চোখের সামনে ভাষাও মুখস্থ করে পরীক্ষার হলে লিখে অ্যাপ্লাই করো, তারপর ভুলে যাও, এগুলো লাগবে না জীবনে, কোনো কাজে লাগবে না, এগুলো কাজের টপিকই না। এনতম উজ্জ্বল ডুরার দূরত্ব xn = n λ d/a, এনতম অন্ধকার ডুরার দূরত্ব হচ্ছে 2n - 1 λ d/a। কষ্ট করে সূত্রটা মুখস্থ করে যাবা, আর কিছু পারো বা না পারো। এখন আমরা যেটা শিখবো যেগুলো মেনলি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে এই ডুরার ইফেক্টগুলো তৈরি করো। ধরো এখানে আমি অসংখ্য ডুরা নিলাম, এখানে কতগুলো ডুরা নিলাম, যেগুলো ডিজাইন করা সেগুলোকে আমি উজ্জ্বল বললাম, এগুলো উজ্জ্বল, আর যেগুলো কিছু করি নাই সেগুলোকে অন্ধকার মনে রাখো, তার মানে এগুলো হচ্ছে উজ্জ্বল ডুরা আর এগুলো হচ্ছে অন্ধকার ডুরা। তার মানে এটা একটা ব্যতিচার ঝালর নিলাম আমরা, এই ব্যতিচার ঝালরের মধ্যে দেখো এখানে তোমার হচ্ছে উজ্জ্বল এবং অন্ধকার ডুরার যে ব্যাপারটা আছে, ধরো আমি যদি এটা একটা কি উজ্জ্বল ডুরা, এটা একটা উজ্জ্বল ডুরা, এটা হচ্ছে আর একটা উজ্জ্বল ডুরা, সো এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এটাকে বলা হয় পরপর দুটি উজ্জ্বল ডুরা। পরপর দুটি উজ্জ্বল ডুরা বলতে বুঝি একটি উজ্জ্বল ডুরার শুরু থেকে শুরু করে অপর উজ্জ্বল ডুরার শুরু পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এটাকে বলা হয় পরপর দুটি উজ্জ্বল ডুরার দূরত্ব। অথবা একটি অন্ধকার ডুরার শুরু হচ্ছে এটা, এটা হচ্ছে আরেকটা অন্ধকার ডুরা, তাহলে একটি অন্ধকার ডুরার শুরু থেকে শুরু করে আরেকটি অন্ধকার ডুরার শুরু পর্যন্ত যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় পরপর দুটি অন্ধকার ডুরার দূরত্ব। তাহলে আমি আবারও বলছি, পরপর দুটি উজ্জ্বল ডুরার দূরত্ব অথবা পরপর দুটি অন্ধকার ডুরার দূরত্ব সেম হবে, এবং এটা বের করবা কিভাবে সেটা আমরা শিখবো। আগে বুঝো জিনিসটা, বুঝতে পেরেছো কিনা। এটা হচ্ছে একটা উজ্জ্বল ডুরা, এটা হচ্ছে আরেকটা উজ্জ্বল ডুরা, একটা উজ্জ্বল ডুরার শুরু থেকে আরেকটা উজ্জ্বল ডুরার শুরু পর্যন্ত যে ডিস্টেন্সটা হয় সেটাকে বলা হয় পরপর দুটি উজ্জ্বল ডুরা। অথবা একটি অন্ধকার ডুরার শুরু থেকে আরেকটা অন্ধকার ডুরা পর্যন্ত যে ডিস্টেন্সটা হয় এটাকে বলা হয় পরপর দুটি অন্ধকার ডুরা। এই কনসেপ্টটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট সেকশনে ডাউন লিখো। ভাইয়েরা দ্রুত কমেন্টস করো, নাহলে আমি বুঝতে পারবো না। পরপর দুটি উজ্জ্বল, পরপর দুটি অন্ধকার, ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। দ্রুত দ্রুত, কারণ টাইম নষ্ট করার সুযোগ নেই এখন। ওকে ঠিক আছে, তোমরা বুঝলেই কাজে দিবে, না বুঝলে ক্লাস নেওয়া লস প্রজেক্ট। ঠিক আছে, দেখো তাহলে আমরা যে কনসেপ্টটা লিখবো সেটা হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডুরার দূরত্ব, দুটি উজ্জ্বল ডুরার দূরত্ব, অথবা বলতে পারে পরপর দুটি অন্ধকার ডুরার দূরত্ব, অথবা বলতে পারে ডুরার ব্যবধান, অথবা বলতে পারে দেখো এই টোটাল ডিস্টেন্সের মাঝে একটা উজ্জ্বল ডুরা আছে আর একটা কি ডুরা আছে বলতো, অন্ধকার। তার মানে একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডুরার দূরত্ব। তাহলে দেখো পরপর দুটি উজ্জ্বল ডুরার দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ডুরার দূরত্ব, পরপর দুটি অন্ধকার ডুরার দূরত্ব, ডুরার ব্যবধান, একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার ডুরার দূরত্ব। যদি এই ধরনের কনসেপ্ট বলে তাহলে তুমি বুঝবা সবগুলো জিনিস একই, এবং এটার ফর্মুলা ডেল এক্স ইকুয়াল হচ্ছে ল্যামডা ডি ভাগ কত বলো তো আমাদের এ, ল্যামডা ডি ভাগ হচ্ছে আমাদের এ, খুব সহজ জিনিস। ডেল এক্স ইকুয়াল ল্যামডা ডি ভাগ হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে পরপর দুইটা ডুরার ডিস্টেন্স বের করার ফর্মুলা। সবাই খুব দ্রুত লিখে নাও, শিপন করে বলে বুঝে দিতে হবে।
তাহলে আমরা এখানে পরপর দুটি উজ্জ্বল ডোরা অথবা পরপর দুটি অন্ধকার ডোরা অথবা একটা উজ্জ্বল একটা অন্ধকার ডোরার দূরত্ব বের করার জন্য আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করব। এখন যদি আমি বলি তোমাকে, এখন যে কনসেপ্টটা সেটা হচ্ছে একটি উজ্জ্বল ডোরার দূরত্ব, একটি উজ্জ্বল অথবা একটি অন্ধকার ডোরা, একটি অন্ধকার ডোরা অথবা যদি বলি ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ অথবা বলতে পারি পরপর দুটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। যদি এই জিনিসটা চাই আমার কাছে, এটা যদি আমাকে এইখানে বলে আমাকে, তাহলে কি করব? দেখো এখানে হচ্ছে একটি উজ্জ্বল ডোরা, জাস্ট একটা ডোরা, হ্যাঁ কেমন, একটা উজ্জ্বল অথবা বলতে পারে একটা অন্ধকার। তার মানে কি, যে এইখান থেকে এইটুকু দেখো, এই যে আমি মেনশন করে দিলাম, এটা হচ্ছে জাস্ট একটা উজ্জ্বল ডোরা, আর এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে জাস্ট একটা অন্ধকার ডোরা। তাইলে নর্মালি এখানে ডোরাগুলো সব ব্যবধান সমান হবে, একটা উজ্জ্বল একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার। এই উজ্জ্বল এবং অন্ধকার ডোরার যে প্রত্যেকটার ব্যবধান, এটাকে দেখো একটা উজ্জ্বল ডোরার ব্যবধান মানে হচ্ছে একটা ডোরার প্রস্থ। হ্যাঁ, তোমরা একটু লিখে ফেলো, টোটাল 3000, সব মিলে 3000। হ্যাঁ, তাহলে দেখো এখানে যে ব্যাপারটা আছে, এইখানে তোমাদের হচ্ছে যে ব্যাপারটা, দেখো আমি যদি এখানে জাস্ট এই যে ডোরাগুলো আছে, এটা হচ্ছে জাস্ট একটা উজ্জ্বল ডোরার দূরত্ব বা একটা উজ্জ্বল ডোরা, আর এটা হচ্ছে জাস্ট একটা অন্ধকার ডোরা, এবং এগুলোকে বলা হয় একটা ডোরার প্রস্থ। তাহলে দেখো পরপর দুটি উজ্জ্বল ডোরার মাঝে কিন্তু ডোরা ছিল দুইটা, একটা উজ্জ্বল ছিল একটা অন্ধকার ছিল। এই দুইটা ডোরাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু একটা ডোরা পাবো। তাহলে একটি উজ্জ্বল অথবা একটি অন্ধকার অথবা ডোরার প্রস্থ, এই সবগুলোর মিনিং কিন্তু আমাদের একটাই, সবগুলোর মিনিং কিন্তু আমাদের একটাই। এরপর তোমাদের প্যাচ লাগে এটা নিয়ে, পরপর দুটি উজ্জ্বল এবং একটি অন্ধকার ডোরার কেন্দ্রের দূরত্ব। এখন একটু চিন্তা করে দেখো তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সবাই একটু ভালো করে মনোযোগ দিতে হবে। এখানে পরপর দুটি উজ্জ্বল, এটা একটা উজ্জ্বল ডোরার শুরু, এটা হচ্ছে আরেকটা উজ্জ্বল ডোরা। তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার, এবং এর সাথে একটু এক্সট্রা করে বলে দিয়েছে এর মাঝে একটা অন্ধকার ডোরা থাকবে। তাহলে পরপর দুটি উজ্জ্বল মানে হচ্ছে এইটুকু, দেখো এর মাঝে কিন্তু ফ্রিতে একটা অন্ধকার ডোরা ঢুকে গেছে। তাদের কেন্দ্রের দূরত্ব, কেন্দ্র মানে কি, সেন্টার টু সেন্টার। তার মানে ব্যাপারটা হচ্ছে, যদি আমি এটাকে উজ্জ্বল ডোরার সেন্টার বলি আর এটাকে যদি অন্ধকার ডোরার সেন্টার বলি, তার মানে এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, দেখো এই পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকেই বলা হয় হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার দূরত্ব। তাহলে পরপর দুটি উজ্জ্বল মানে হলো একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরা নিবা, মাঝখানে ফ্রিতে ঢুকাবে একটা কি ডোরা বলতো, অন্ধকার ডোরা। এখন উজ্জ্বল আর অন্ধকারের কেন্দ্রের দূরত্ব যদি বের করো, তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ডোরার প্রস্থ। এই দুটো হচ্ছে আমাদের একটা ডোরার প্রস্থ। কেমন, এটা সবাই বুঝতে পারছো কিনা দেখো, পরপর দুটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরা, অথবা বলতে পারে পরপর দুটি অন্ধকার এবং একটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব, তাও কিন্তু সমান হবে। অথবা একটি উজ্জ্বল একটি অন্ধকার ডোরার কেন্দ্রের দূরত্ব, এটাও বলতে পারে যে একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এটাও কিন্তু একই জিনিস, সবগুলো মিনিং কিন্তু সেম। তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে বুঝতে পেরেছো কিনা। SM ফয়সাল বলছো, তাইলে ভাই পরপর দুটি অন্ধকার ও একটি উজ্জ্বল বলা যায় না? হ্যাঁ যায়, এটা তো একই কথা। তার মানে পরপর দুটি উজ্জ্বলের মাঝখানে ফ্রিতে ঢুকবে অন্ধকার, পরপর দুটি অন্ধকার এবং এর মাঝখানে ফ্রিতে ঢুকবে কি একটা উজ্জ্বল, এটা ফ্রিতে ঢুকে যায়। সবাই বুঝতে পারছো কিনা? খুব দ্রুত কমেন্টস লিখো, সবাই খুব দ্রুত কমেন্টস লিখে জানাও।
জি ভাইয়া বুঝছো। ওকে, তাহলে দেখো এই ডেল এক্স এর মাঝে ডুরা আছে দুইটা, আমার ডুরা লাগবে একটা, তাহলে একটা বের করার ফর্মুলা হচ্ছে ডেল এক্স ভাগ হচ্ছে 2, তার মানে ল্যামডা ডি এ কে 2 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে ল্যামডা ডি ভাগ কত বলো তো আমাদের 2a। এটা হচ্ছে জাস্ট ডুরার প্রস্থ বের করার জন্য। একটা হচ্ছে ডুরার প্রস্থ, একটা হচ্ছে ডুরার ব্যবধান। ডুরার ব্যবধান মানে ডেল এক্স বের করবা, আর ডুরার প্রস্থ মানে এক্স বের করবা। ডুরার ব্যবধানের সময় ল্যামডা ডি বাই এ করবা, ডুরার প্রস্থ বললে ল্যামডা ডি বাই 2a করবা। এইটুকুই হলো গল্প গুজব। সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই বলছো ডান। ওকে, তাহলে মোটামুটি এইখান থেকে আমরা শিখলাম যে এনতম উজ্জ্বল ডুরার দূরত্ব, এনতম অন্ধকার ডুরার দূরত্ব। আমাদের পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডুরার যে ডিস্টেন্সটা রয়েছে বা ডুরার ব্যবধান রয়েছে, এবং তোমার হচ্ছে একটা ডুরার প্রস্থ যেটা রয়েছে, এগুলো হচ্ছে মূল কাহিনী। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট সেকশন জানাও। বেদিচারের মূল টপিক শেষ আমার। এই ব্যতিচার নিয়ে যে সকল গল্পগুজব করলাম সবাই বুঝতে পারছো? সবাই লিখছো জি। ওকে, সবাই বুঝতে পেরেছো যে আসলে ব্যাপারটা কি হচ্ছে এখানে। সবাই আশা করি বুঝতে পেরেছো টপিকগুলো। আচ্ছা ঠিক আছে, এখন আসো এই যে ডুরার প্রস্থ বা ডুরার ব্যবধান অথবা এনতম ডুরা, এই জিনিসগুলো কার উপর নির্ভর করে কিনা। দেখো আমরা যখন বলছিলাম যে ডেল এক্স বা এনতম ডুরা, এনতম উজ্জ্বল ডুরার দূরত্ব, এনতম উজ্জ্বল ডুরার যে দূরত্ব সেটা পড়েছিলাম কি বলতো আমাদের, এক্স এন ইকুয়াল হচ্ছে এন ল্যামডা ডি ভাগ কত বলতো আমাদের এ। তার মানে এক্স এন এর ভ্যালুটা, এই যে এক্স এন যেটা রয়েছে, এই এক্স এন এর ভ্যালুটা কার উপর নির্ভর করে, তোমার ল্যামডার উপর নির্ভর করে, ডি এর উপর নির্ভর করে, এর উপর নির্ভর করে। এমসিকিউ আসতে পারে যে এনতম ডুরার দূরত্বটা বা এনতম ডুরার প্রস্থটা কার উপর নির্ভর করে। এই ডুরার প্রস্থটা দেখো যে এখানে আমাদের এক্স এন, এটা বাড়বে কি বাড়লে বলতো আমাদের, ল্যামডা বাড়লে বাড়বে, এবং তোমার যদি হচ্ছে ডি বাড়ে তাহলেও বাড়বে, কিন্তু এর মান কি বলতো আমাদের কমলে, তারপরে চিরগুলোকে যত কাছাকাছি আনবা এনতম ডুরার ডিস্টেন্স কিন্তু তত বেশি হবে। এবং ল্যামডাগুলো তোমার ল্যামডার উপর ডিপেন্ড করে। ল্যামডা বিভিন্ন কালারের হয়, যেমন লাল আলো, বেগুনি আলো, নীল আলো, তোমরা জানো বিভিন্ন কালারের হয়। তরঙ্গ দৈর্ঘ্যগুলো চেঞ্জ করে দিলে এক্সএন এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চির থেকে পর্দার দূরত্ব যত বাড়ায় দিবা এক্সএন এর ভ্যালু কিন্তু তোমার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এরপর দেখো ডুরার ব্যবধান, ডুরার যে ব্যবধান রয়েছে, ডুরার ব্যবধান ডেল এক্স, এটা ইকুয়াল কি পড়ছিলাম, ল্যামডা ডি ভাগ কত বলো তো আমাদের এ। তার মানে এই ডেল এক্স এর মান মানে ডুরার ব্যবধান কার উপর নির্ভর করে, নির্ভর করে ল্যামডার উপরে, নির্ভর করে ডি এর উপরে, নির্ভর করে কার উপর বলো তো আমাদের এর উপরে। তার মানে ল্যামডা যদি বাড়াও তার মানে বেগুনি আলো লাল আলো, তোমরা কমেন্টস করো তো বেগুনি আলোর জন্য ডুরার ব্যবধান বেশি হবে নাকি লাল আলোর জন্য ডুরার ব্যবধান বেশি হবে, মানে ডুরাগুলো প্রস্থ বেশি হবে কোন আলোর জন্য, বেগুনি আলোর জন্য নাকি লাল আলোর জন্য। প্রান্তরে বলছো চরম এবং অবম। চরম মানে উজ্জ্বল, অবম মানে তোমার অন্ধকার। খুব দ্রুত কমেন্টস করো। দেখো এখানে ডুরার ব্যবধান কার উপর নির্ভর করে, ল্যামডার উপর, ডি এর উপর, এর উপরে। তারপর ল্যামডা ডি এগুলো বাড়লে ডুরার ব্যবধান বেড়ে যাবে। সো ল্যামডা যে সকল কারণে বাড়ে ডুরার ব্যবধান ওই সকল কারণে বাড়বে। আবার ডেল এক্স এর মান এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু রয়েছে। ওকে, তাহলে দেখো এখন যদি বলি ডুরার প্রস্থ, দেখো ডুরার প্রস্থ কার উপর ডিপেন্ড করে, ডুরার প্রস্থ এক্স ইকুয়াল ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a। তার মানে ডুরার প্রস্থটাও কিন্তু এই তিনটা জিনিসের উপর নির্ভর করে, ল্যামডা ডি এবং এর উপর নির্ভর করে। তার মানে এই জিনিসগুলো চেঞ্জ করলে এক্স এর মান কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে। এখন তরঙ্গ দৈর্ঘ্যটা একটু খেয়াল করে দেখো, আমি যদি এক মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়ামে নিয়ে যাই, তোমরা জানো যে এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমে গেলে ভিন্ন ভিন্ন মাধ্যমের প্রতি সরণাঙ্ক ভিন্ন ভিন্ন রকম হয়, ভিন্ন ভিন্ন মাধ্যমে বেগ ভিন্ন ভিন্ন রকম হয়, তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন রকম হয়। দেখো এ মিউ বি এর মানে হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক, এটা ইকুয়াল লেখা যাবে মিউ বি ভাগ হচ্ছে কি বলতো আমাদের মিউ এ। নিচে যে মাধ্যমের প্রতি সরণাঙ্ক থাকে সেটা বসবে উপরে, উপরে যে মাধ্যমের প্রতি সরণাঙ্ক
স্নেরসংজ্ঞা আছে সেটা বসবে নিচে। এটা ইকুয়াল লিখতে পারি স্নেরের সূত্র সাইন আই ভাগ হচ্ছে কত বলো তো আমাদের, এটা সাইন আর। এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে আমাদের বেগ থাকলে সিএ বাই সিবি, এটা ইকুয়াল লেখা যায় ল্যামডা এ ভাগ কত বলো তো আমাদের ল্যামডা বি, আর সংকট কোণ থাকলে 1 বাই সাইন থিটা সি। তার মানে এগুলো হচ্ছে প্রতিসরণাঙ্কের বিভিন্ন ধরনের রিলেশন। এটা থেকেও কিন্তু এই অধ্যায়ের অনেক প্রবলেম পাবা, তোমাদের সলভ করতে হবে। যদিও টপিকটা লেন্স রিলেটেড টপিক বা বিভিন্ন মাধ্যমে প্রতিসরণাঙ্ক রিলেটেড টপিক, তারপরে তোমরা এই টপিকে এই টপিকগুলো তোমাদের লাগবে। তাহলে এ মিউ বি মানে হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের, তার মানে এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, কারণ এখানে কম্পেয়ার করা হচ্ছে। আর মিউ বি মিউ এ এগুলো শূন্য মাধ্যমের সাপেক্ষে, এই জন্য এগুলো হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক। যদি দুইটা মাধ্যমের আপতন প্রতিসরণ কোণ দেওয়া থাকে তাহলে সাইন আই ভাগ হচ্ছে সাইন আর, আর যদি দুইটা মাধ্যমের বেগ দেওয়া থাকে তাহলে হবে সিএ বাই সিবি, আর সি এর সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক সমানুপাতিক, তার মানে ল্যামডা এ ভাগ ল্যামডা বি হবে। আর এই থিটা সি যেটা, এই থিটা সি হচ্ছে আমাদের সংকট কোণ, এটা বলতে বুঝি হচ্ছে আমরা সংকট কোণ। কেমন? এখন দেখো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমরা জানি ডুরার প্রস্থ বা ডুরার ব্যবধান তোমার হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে ডুরার ব্যবধান যদি বের করতে বলে তার মানে এটা হচ্ছে আমাদের ডেল এক্স এ ভাগ হচ্ছে আমাদের ডেল এক্স বি ইকুয়াল লেখা যায় এক্স এ ভাগ কত বলো তো আমাদের এক্স বি। তার মানে এই সবগুলোই কিন্তু তোমার হচ্ছে সূত্র যখন যেটা লাগবে। তার মানে দেখো প্রতিসরণাঙ্ক যদি তুমি চেঞ্জ করে ফেলো, প্রতিসরণাঙ্ক চেঞ্জ করে ফেললে তোমার কিন্তু হচ্ছে ডুরার প্রস্থ কিংবা তোমার হচ্ছে ডুরার ব্যবধান এগুলো চেঞ্জ হয়ে যায়। তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ হয়ে যায়, আলোর বেগ চেঞ্জ করলে অথবা আপতন কোণ প্রতিসরণ কোণ যদি চেঞ্জ করো তাহলেও কিন্তু ডুরার প্রস্থ বা ডুরার ব্যবধান চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো কিনা সবাই কমেন্ট সেকশনে জানাও। সবাই প্রতিসরণাঙ্কের এই সূত্রগুলো বুঝতে পেরেছো কিনা জানাও। এখন দেখো তোমার ব্যতিচার দুই প্রকার সেটা আমরা জানি। ব্যতিচার দুই প্রকার হয়, দুই প্রকার ব্যতিচার। একটা হলো আমাদের গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার। একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার যেটা আছে, এই গঠনমূলক ব্যতিচারের শর্ত হচ্ছে, গঠনমূলক ব্যতিচার যেটা আছে এটা শর্ত হচ্ছে ল্যামডা বাই 2। দেখো ল্যামডা বাই 2 এর মানে পথ পার্থক্যগুলো, পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হবে, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হবে। মানে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল, তার মানে গঠনমূলকের অপর নাম কিন্তু হচ্ছে আমরা উজ্জ্বল। এটাকে আমরা উজ্জ্বল বলতে পারি, এটাকে উজ্জ্বল বলতে পারি, অথবা এটাকে আমরা চরম বলতে পারি। গঠনমূলক কিংবা উজ্জ্বল কিংবা চরম হওয়ার শর্ত হচ্ছে পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর কি গুণিতক হবে, এটা বলো তো আমাদের জোড় গুণিতক হবে। ল্যামডা বাই 2 এর কি গুণিতক হবে, জোড় গুণিতক হবে। তাহলে এটা তোমার একটা শর্ত ছিল। এই যে তোমার পথ পার্থক্য, এই পথ পার্থক্য কতটুকু, এ সাইন থিটা, এ সাইন থিটা, এটা হচ্ছে তোমার 2 ইন্টু বা 2n ল্যামডা, বা তুমি বলতে পারো n ল্যামডা বা 2n ল্যামডা ভাগ হচ্ছে আমাদের 4 বলতে পারো এখান থেকে। এটুকু লিখতে পারি চাইলে আমরা এখান থেকে, অথবা এইভাবে না লিখে ল্যামডা বাই 2 এটা ডিরেক্ট লিখতে পারো, অথবা তোমার জোড় গুণিতক আকারে প্রকাশ করতে পারি আমরা ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, অথবা সেটাকে যদি আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি। সো পরীক্ষা অপশন যেটা থাকবে সেটাই লিখবা। যেমন তোমাদের এখানে একটা প্রশ্ন আছে এ সাইন থিটা ইকুয়াল হচ্ছে n ল্যামডা, এ সাইন থিটা ইকুয়াল হচ্ছে n ল্যামডা। সো এটা রাইট। এখানে দেখো n মানে একটা পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে, n মানে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। এটাকে এইভাবে না লিখে যদি এটাকে আমরা এইভাবে লিখতাম যে a sin থিটা ইকুয়াল, এখানে n না লিখে 2n লিখতাম, এখানে ল্যামডা না লিখে ল্যামডা বাই 2 লিখতাম। তো ল্যামডা বাই 2 এটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্যের শর্ত, এটা এর সামনে 2n আছে, 2n মানে কি জোড় গুণিতক। তাহলে এই a sin থিটা এই পুরোটাকে বোঝাচ্ছি আমরা পথ পার্থক্য। এটা যদি ল্যামডা বাই 2 এর 2n মানে জোড় সংখ্যা বোঝাচ্ছে, তাহলে আমাদের কি হবে, গঠনমূলক ব্যতিচার হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 সালে প্রশ্ন আসছে, ডিউতে 19-20 সালে প্রশ্ন। নিচের কোনটি গঠনমূলক কিংবা উজ্জ্বল বা চরমের শর্ত? তাহলে মনে রাখবা এখানে এ সাইন থিটা থাকতেও পারে নাও থাকতে পারে, ডিরেক্টলি বলতে পারে পথ পার্থক্য। এটা ল্যামডা বাই 2 ইন্টু 2n এটাও বলতে পারে, অথবা n ল্যামডা এটাও বলতে পারে, যে কোনো একটা দিলেই হবে। দুইটাই রাইট, দুইটাই রাইট। কিন্তু এরপরে দেখো যদি ধ্বংসাত্মক বলে বা অন্ধকার বলে, অন্ধকার বা ধ্বংসাত্মক,
ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য এটা a sin থিটা ইকুয়াল হবে λ/2 এর বিজোড় গুণিতক 2n যদি জোড় গুণিতক হয় এর সাথে +1 অথবা -1 দুইটা বিজোড় গুণিতক বোঝায়, তাহলে 2n + 1 এটা হলো বিজোড় গুণিতক। তাহলে λ/2 এর যে সকল জায়গায় বিজোড় গুণিতক হবে সেই সকল জায়গায় কি হবে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে ব্যাপারটা। ওকে, তাহলে আমাদের পুরো টার্মগুলো শেষ। এখন আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। তোমরা সবাই রেডি হও। প্রথম সমস্যা নাম্বার 1, এটা আমরা সলভ করব। সমস্যা নাম্বার 1 যেটা আছে এটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। চির থেকে 1 মিটার দূরত্বে পর্দা স্থাপিত। চির থেকে 1 মিটার দূরে কি স্থাপিত বলো তো আমাদের? পর্দা স্থাপিত। ওকে, এরপরে ডুরার প্রস্থ 0. তোমার দেওয়া আছে 0.295 এত মিলিমিটার হলে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এই টাইপের তুমি যদি একটা প্রশ্ন ভালো করে সলভ করতে পারো, একটা প্রশ্ন বের করলেই সব ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে। সব প্রবলেম করার দরকার নাই, জাস্ট একটা প্রশ্ন ভালো করে বুঝবা। একটা প্রশ্ন, এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা 2 বার আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা 2 বার আসছে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার আসছে 9-10 সালে, 11 এবং 12 সালে আসছে, এবং এই প্রশ্নটা কুয়েটে আসছে 12-13 সালে। কুয়েটে আসছে 12-13 সালে প্রশ্ন আসছে। তার মানে একটা প্রশ্ন ভালো করে সলভ করো। এখানে কিন্তু বলছে ডুরার প্রস্থ, এখানের মধ্যে কি আগে এটা বুঝতে হবে, এখানে ডুরার প্রস্থ বলে দেওয়া আছে, তাই তো? তোমাদের সবার কোশ্চেনটা তোলা হয়েছে কিনা একটু জানাও। সবার কোশ্চেনটা তোলা হয়েছে কিনা একটু জানাও। কমেন্টস করো সবাই, আমি সলভে যাব। আমি বুঝতেছি না যে কমেন্টস আসে না কেন। আচ্ছা, সবাই বলছো হইছে। ওকে, এখন দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে ডুরার প্রস্থ, তাই না? ডুরার প্রস্থ দেওয়া আছে। ডুরার প্রস্থ বলতে কি বুঝি আমরা? x বুঝি। এখানে ডুরার ব্যবধান থাকলে ডুরার ব্যবধান বসাবা, এনতম ডুরা বললে এনতম ডুরার দূরত্ব বলবা, যা বসাবা তাই। ইয়ং এর দ্বিচির পরীক্ষা, চির দুটির দূরত্ব, তাহলে চির দুটির দূরত্ব মানে কার মান দেওয়া আছে? এটা এর মান। চির থেকে এত মিটার দূরত্বে পর্দা, পর্দা মানে ডি এর মান বের করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার মান বের করতে বলছে। তাহলে দেখো, যেহেতু ডুরার প্রস্থ দেওয়া আছে, প্রস্থ মানে একটা ডুরা বোঝাচ্ছে এখানে,
একটা ডোরার প্রস্থ বের করতে বললে ল্যামডা ডি ভাগ হচ্ছে কত বলো তো আমাদের টুয়াইস এ, এটা হলো আমাদের সূত্র। তাহলে এখান থেকে যদি আমরা ল্যামডা বের করি তাহলে ল্যামডা ইকুয়াল কি লেখা যায় 2ax ভাগ হচ্ছে কত বলো তো আমাদের ডি, এটা হলো মূল সূত্র। আগে সূত্রটা বানায় নিবা, বানানোর পরে মান বসাও 2 ইন্টু এ মানে কি চির দুটির দূরত্ব, তাহলে চির দুটির দূরত্ব 2 মিলিমিটার, তাহলে 2 ইন্টু 10⁻³ আমরা মিলিমিটারকে মিটার বানাইলাম, ইন্টু হচ্ছে এক্স মান এটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে কত বলো তো আমাদের 0.295। তোমরা চেষ্টা করবা এটাকে দশমিক রিমুভ করার জন্য, তাহলে এটার জন্য তোমার এই 1 এর জন্য হচ্ছে দশমিকের জন্য কত 1, বাকি কয় ঘর আছে বলো তো এখানে আমাদের 3 ঘর, তার মানে 3টা শূন্য নিবা, দশমিকটা তুলে দিবা, ভাগ হচ্ছে ডি মানে 1 মিটার, তাহলে এটা হচ্ছে 1। এখন জাস্ট এটাকে সিম্পলি ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলেই তোমার কিন্তু হয়ে যাবে। দেখো 295 এর সাথে তুমি 1000, সো 1000টা যদি আমরা এইভাবে না লিখে এটাকে কিন্তু আমরা 10⁻³ কি লিখতে পারি বলো তো -3 লিখতে পারি। এখন এটার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব একটু খুব ভালো করে বুঝবা। দেখো এখানে 10⁻³ আছে, এখানে 10⁻³ আছে, তার মানে ওইটা হবে আলটিমেটলি 10⁻³ কি বলো তো আমাদের -6। 10⁻³ কত হবে এটা আমাদের -6, সেটাকে আমরা নির্ধারণ করব। এরপর তোমরা একজন ক্যালকুলেশন করো 2 আর 2 গুণ করলে কত হচ্ছে আমাদের 4 এর সাথে 295 গুণ করো, কেউ একজন গুণ করো 295 ইন্টু তোমার হচ্ছে 4 দিয়ে গুণ করলে এটা যে আনসার হবে সেটা একটু আমাকে কমেন্টসে জানাও। 295কে 4 দিয়ে গুণ করলে যে আনসার হয় সেটা জানাও। ভেঙে চুরে করবা, একটা ম্যাথ খুব ভালো করে ভেঙে চুরে করবা, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এটা যদি 1180 হয় তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা যদি 1180 হয় তাহলে দেখো 1180 ইন্টু 10⁻³ কত বলো তো আমাদের -6, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাপারটা। এখন দশমিকের যে ব্যাপারগুলো আছে তুমি যদি দেখো যে এর ভিতর আলটিমেটলি কি আছে, দশমিক তোমার এদিক ওদিক থাকতে পারে, দশমিক তোমার এদিক থাকতে পারে, সো পাওয়ারটা মিলানোর চেষ্টা করবা। এবং এটা কি আছে ল্যামডা না, তো ল্যামডার একক কি হবে আমাদের মিটার, এটা হচ্ছে আমাদের মিটার। আর যদি এটাকে অ্যাংস্ট্রমে থাকে তাহলে দেখো আমরা অ্যাংস্ট্রম থেকে মিটারে নিয়ে যাওয়ার জন্য কি করি 10⁻⁻10 কি করি আমরা গুণ করি, তাহলে মিটার থেকে যদি অ্যাংস্ট্রমে নিয়ে যাও তাহলে আলটিমেটলি কি করবা 10 শুধু 10 গুণ করবা, তাহলে হয়ে যাবে অ্যাংস্ট্রম থেকে মিটার 10⁻⁻10 আর মিটার থেকে অ্যাংস্ট্রম 10⁻10, এটা গুণ করলে কিন্তু আনসার হয়ে যাবে। সবাই ক্যালকুলেশনের প্রসেসটা বুঝছো কিনা একটু আমাকে জানাও। সবাই ক্যালকুলেশনের প্রসেসটা বুঝছো কিনা আমাকে জানাও। সবাই সিস্টেমটা বুঝছো কিনা আমাকে জানাও। ইয়েস বুঝছো, ঠিক আছে। জাস্ট এই টাইপের ম্যাথগুলো তোমরা বাসায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা, তাইলে তোমাদের অনেক আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা সমস্যা নাম্বার 2 যাব। সমস্যা নাম্বার 2 এখানেও এটা বলা হয়েছে সমস্যা নাম্বার 2-এ ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চির দুটির দূরত্ব, তার মানে চির দুটির দূরত্ব 2 মিলিমিটার। সাধারণত এই 2টাই বেশি প্রশ্ন দেওয়া থাকে। চির থেকে 1 মিটার দূরত্বে পর্দা, তা পর্দার দূরত্ব দেওয়া আছে হচ্ছে আমাদের 1 মিটার। আর তোমার এক্সের যে ভ্যালু, তার মানে একটা ডোরার প্রস্থ দেওয়া আছে 0.2 মিলিমিটার, এটা দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল হোয়াট। দেখি তোমরা এটা সবাই ক্যালকুলেশন করে আনসার বের করো, দেখি কত হয়। নাইম বলছো ওয়েভলেন্থ তো এনএম হবে না, এইখানে সব কিছু আমরা মিটার বসানোর কারণে মিটার হবে। যদি অপশনে ন্যানোমিটার থাকে ন্যানোমিটারে কনভার্ট করবা, অ্যাংস্ট্রমে থাকলে অ্যাংস্ট্রমে কনভার্ট করবা। ওকে, সবাই দেখি এটার আনসার কে কত দ্রুত কমেন্টস করতে পারো, খুব দ্রুত। এটা কি নিয়মের ম্যাথ। টাকা লাগবে, টাকা লাগবে, কত লাগবে এখন বলবেন? হ্যাঁ এখনই 5000। আপনি আমাদের নাস্তার টাকা নেই, আমি আসতেছি লাইভ শেষ করি। আচ্ছা দেখি এটা কে কে আনসার বের করতে পারো।
সবাই দ্রুত এটা করো। আমাদের 1000 টাকা দামে বেরোচ্ছে লাইভ থেকে। সবাই একটু দ্রুত বলো কি হবে। একই নিয়মের ম্যাথ, সব কিছু দেওয়া আছে এখানে। এটা একটা ভার্সিটি কোশ্চেন। তার মানে আমাদের x ইকুয়াল, তো আগে পড়ছি ল্যামডা ডি ভাগ কত আমাদের 2a। তারপরে এখান থেকে আবার ল্যামডার মান বের করবো। তাহলে ল্যামডা ডি ইকুয়াল কত লেখা 2ax ভাগ কত আমাদের d। তাহলে 2 ইন্টু a মানে দেওয়া আছে 2 মিলিমিটার। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এটা ইন্টু হচ্ছে x, এটা দেওয়া আছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলতো আমাদের এটা -3 ভাগ হচ্ছে কত আমাদের 1। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা আনসার। ন্যানোমিটার থাকলে ন্যানোমিটার বসাবা, মিটার থাকলে মিটার বসাবা, অ্যাংস্ট্রম থাকলে অ্যাংস্ট্রম বসাবা, যেটা থাকবে সেটা বসাবা। ওকে বলছে পারবে। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, সমস্যা নাম্বার 3 তে যাচ্ছি। সমস্যা নাম্বার 3, সমস্যা নাম্বার 3 তে বলেছে, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় 8-9 আছে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি উজ্জ্বল ডুরার মধ্যবর্তী দূরত্ব, দেখো দুটি উজ্জ্বল ডুরার দূরত্ব, দুটি উজ্জ্বল ডুরার মধ্যবর্তী দূরত্ব প্রশ্নের মধ্যে দেওয়া আছে 0.25 10 টু দি পাওয়ার -3, 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এটা দেওয়া আছে দুটি উজ্জ্বল ডুরার মধ্যবর্তী দূরত্ব এত মিটার। তার মানে এখানে দুটি উজ্জ্বল ডুরার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। দুটি উজ্জ্বল ডুরার মধ্যবর্তী কিন্তু কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। চির হতে পর্দার দূরত্ব, চির হতে পর্দার দূরত্ব এটা দেওয়া আছে 1 মিটার। চির হতে পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার দেওয়া আছে হচ্ছে আমাদের -7 মিটার। আমাকে বের করতে বলছে চির দুটির দূরত্ব। চির দুটির মধ্যবর্তী দূরত্ব, এই কোশ্চেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 8-9 সালে। তাহলে দেখো এখানে দুটি উজ্জ্বল ডোরা কিন্তু বলছে প্রশ্নের মধ্যে, দুইটি উজ্জ্বল ডোরা। তাহলে দুইটি উজ্জ্বল ডোরার জন্য আমরা সূত্রটা কি জানি, দুটি উজ্জ্বল ডোরা বলুক, দুটি অন্ধকার ডোরা বলুক, একটি উজ্জ্বল একটি অন্ধকার ডোরা বলুক, যে সূত্রটা আছে সেটাই বসাবো এখানে। তার মানে এটা হবে ডোরার ব্যবধান ডেল এক্স, ডেল ইকুয়াল হচ্ছে আমাদের ল্যামডা ডি ভাগ কত বলো তো আমাদের এ। এখান থেকে এ বের করতে বলেছে, তাহলে এ ইকুয়াল কত হবে ল্যামডা ডি ভাগ কত বলো তো আমাদের ডেল এক্স। ল্যামডার মান দেখো দেওয়া আছে প্রশ্নের মধ্যে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু ডি, ডি এর মান দেওয়া আছে 1 ভাগ হচ্ছে ডেল এক্স, ডেল এক্স মানে এটা দেওয়া আছে। তার মানে 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত বলো তো 3। জাস্ট এটা ক্যালকুলেশন করো। তোমরা যেটা ক্যালকুলেশন করবা, তোমরা হচ্ছে আগে এই যে এই জিনিসগুলো মিলাবা, আর 0.25 এটাকে দশমিক যদি উঠায় দাও, তার মানে ব্যাপারটা লেখা যায় এরকম 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7, আর এখানে ভাগ এই যে 25 যেটা আছে এটাকে লিখতে পারি 25 ভাগ দশমিকের পর 2 ঘর, তার মানে এটা হবে 100 ইন্টু 10 টু দি পাওয়ার কি বলো তোমাদের -3। তাহলে এখন দেখো জাস্ট অনেকটা সহজ হয়ে গেল। এইটুকু ক্যালকুলেশন করলে তোমরা আনসার কিন্তু পেয়ে যাবা, এইটুকু ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু আনসার পেয়ে যাবা। ওকে, আশা করি এই ধরনের ম্যাথগুলো তোমরা পারবা। সব ধরনের ম্যাথ হচ্ছে এই একই নিয়মের ম্যাথ, যতগুলো ম্যাথ আছে এখানে সবগুলো হচ্ছে একই ধরনের ম্যাথ এখানে, কেমন? এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ একই নিয়মের। আর এইখান থেকে কিছু ম্যাথ আছে হচ্ছে তোমাদের দশা পার্থক্য, পথ পার্থক্য নিয়ে। এই টপিকটা তোমাদের হচ্ছে আমরা পড়িয়েছিলাম পর্যাবৃত্ত গতির ভিতরে। পর্যাবৃত্ত গতির ভিতরে তোমাদের যে ম্যাথগুলো করিয়েছি ওই ম্যাথগুলো ওইখান থেকে দশা পার্থক্য, পথ পার্থক্য দেখে এই অধ্যায়ের সাথে নোট করতে পারো, অথবা ওই অধ্যায়ের সাথে নোট করলেও কিন্তু হয়ে যাবে, কেমন? ষষ্ঠের 18-19 এটা করে দেন ভাই। ষষ্ঠের 18-19 প্রশ্নটা আসছে কিনা আমি একটু দেখিনি সামনে। আচ্ছা, ষষ্ঠের 18-19 প্রশ্ন একজন চাইছো, ঠিক আছে। ষষ্ঠের 18-19 যে প্রশ্নটা এখানে তারা বলছে, দেখো 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের, সমস্যা নাম্বার 4, সমস্যা নাম্বার 4 এখানে তারা বলেছে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের, 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গের মধ্যে,
দুটি আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে, পথ পার্থক্য তোমার দেওয়া আছে 3 × 10⁻⁷, 3 × 10⁻⁷ মিটার, এটা দেওয়া আছে। তাদের দশা পার্থক্য বের করতে বলছে। দশা পার্থক্য হোয়াট, এটা সাস্টে আসছে 18 এবং 19 সেশনে। তোমাদের যদি আরও কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, যদি আরও কারো কোনোটাতে প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখো এই ধরনের প্রবলেমগুলো আমরা পর্যাবৃত্ত গতির মধ্যে অনেক সহজ করে পড়িয়েছিলাম। যারা দশা পার্থক্য পথ পার্থক্য নিয়ে কনফিউশন আছে, পর্যাবৃত্ত গতির চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবা, ওইখানে আমরা এগুলো নিয়ে ইন ডিটেলস পড়িয়েছি। দেখো আমরা জানি দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে 2π/λ ইন্টু কি পার্থক্য বলো তো আমাদের, পথ পার্থক্য। এটা আমাদের সূত্র জানা আছে। তাহলে উপরে 2π গেল, আর দেখো এই যে ল্যামডা রয়েছে, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য 6000, তাই না, 6000 ইন্টু অ্যাংস্ট্রম, এটার জন্য 10⁻⁻10 গুণ করে দিলাম, ইন্টু পথ পার্থক্য দেওয়া আছে হচ্ছে এইটা 3 × 10⁻⁷, এটা। সো এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে পারি। এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে দেখো কি হয়, যে আমরা এখান থেকে মনে করো 10⁻⁷ আছে, আর এখানে দেখো এই 3 কাটো, দেখো এখানে সহজ করে যদি ক্যালকুলেশন করতে চাও যে এইটা কত হবে, এইটা হবে হচ্ছে এখানে 3টা শূন্য, বাট যেহেতু এটা তোমার আলটিমেটলি কি আছে বলো তো আমাদের নিচের জিনিস, তাই তো এটা হচ্ছে আমাদের -10, এই 3টা শূন্য যদি তুলে দাও তাহলে এটা আলটিমেটলি কি হয়ে যাবে বলো তো, আমি 3টা শূন্য বাদ দিয়ে দিলাম, এটা হয়ে গেল কত বলো তো আমাদের 7, তাহলে এটার 7 কাটাকাটি চলে যাবে, এটা 3, এটা কাটলে হচ্ছে 2, এটা 2, এটার কাটলে হচ্ছে আলটিমেটলি পাই, তার মানে এদের দশা পার্থক্য হবে পাই। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা আশা করছি প্রশ্নটা বুঝতে পারছো। আচ্ছা আমার সামনে জয়কলির বই আছে রেফারেন্স হিসেবে, তোমরা সব পারবা আশা করি। এখানে যে প্রবলেমগুলো ছিল সবগুলো দেখানোর চেষ্টা করেছি। তোমরা বুঝছো কিনা, আরও কারো কোনো সমস্যা আছে কিনা কোনো পেজে বলো। সবাই বলছো ক্লিয়ার, ঠিক আছে ওকে। তাহলে আমাদের এই পার্টটা শেষ, এখান থেকে তোমাদের আর কিছু লাগবে না। মোটামুটি বেতিচার থেকে এই পার্টগুলো পড়বা, এখান থেকে তোমাদের আর তেমন কিছু কোনো টপিক দরকার নাই। তোমরা জাস্ট আরেকটা কতগুলো আছে আলোর প্রতিসরণাঙ্ক রিলেটেড যে টপিকগুলো আছে এটা একটু দেখে রাখতে পারো। এটা বিভিন্ন সময় অ্যাডমিশন টেস্টে চলে আসতে পারে, তারপর কতগুলো সমীকরণ আছে, আলোর বেগের সমীকরণ সি ইকুয়াল 1 একটা সমীকরণ দেখবা আছে, এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, 1/μ0ε0। এই সমীকরণটা একটু পড়ে যাবে ভালো করে। এই সমীকরণটা ম্যাথ করা দরকার নাই, শুধু এমসিকিউর জন্য পড়বা। এই একটা সমীকরণ এমসিকিউর জন্য পড়ে যাবা, এখান থেকে এমসিকিউতে মাঝে মাঝে কিন্তু প্রশ্ন চলে আসে, এটা লাগবে। আর তেমন কোনো টপিক নাই। আরেকটা টপিক হচ্ছে তোমাদের গ্রেটিং ধ্রুবক। তোমরা এখান থেকে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ বলতে কি বুঝি? তোমরা এখান থেকে জাস্ট আলোকবর্ষ যে ব্যাপারটা আছে 1 লাইট ইয়ার, এটা পড়ে নিবা যে আলোকবর্ষ মানে হচ্ছে আলো 1 বছরে যে পরিমাণ ডিস্টেন্সটা অতিক্রম করে সেটা। আলোকবর্ষের মানটা মুখস্থ রাখবা যে কোনো একটা বই থেকে, 1 LY মানে 9.47 ইন্টু 10⁻12 কিলোমিটার। তার মানে এটা হচ্ছে আলোকবর্ষের যে ব্যাপারটা আছে, এই আলোকবর্ষ পড়ে ফেলবা এখান থেকে, এটা পরীক্ষা আসে। তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আছে এখান থেকে তোমার হচ্ছে 14-15 সালে, তাহলে আলো 10 বছরে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা হচ্ছে কি 1 বছরের দূরত্ব, তাহলে 10 বছরে কি হবে, জাস্ট এটাকে গুণ করে ফেলবা তাহলে হয়ে যাবে।
10 বছর বললে জাস্ট এটাকে 10 দিয়ে গুণ করবা, তাহলে 10 লাইট ইয়ার, 10 ly ইকুয়াল হোয়াট, অথবা যে কোনো লাইট ইয়ার বলতে পারে। এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে সলভ করবা, কেমন? এবং এটা যদি মিটারে বললে 9.47 ইন্টু 10⁻15, এটা হচ্ছে আমাদের মিটারের ডাটাটা আসতে পারে। সো এগুলো মনে রাখবা। এখন লাইট ইয়ার বলতে আমরা দূরত্বটা কীভাবে পাইলাম, s ইকুয়াল vt, যেটা জানো। এখানে v মানে আলোর বেগ, 3 ইন্টু 10⁸, আর t মানে টোটাল সময়। তোমরা জানো 1 বছর মানে 365 দিন, 24 ঘন্টা, 60 মিনিট এবং কি সেকেন্ড বলো তো, আমাদের 60 সেকেন্ড। এইটুকু ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমরা এই ডিস্টেন্সগুলো পাই। এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আছে এটা মনে রাখবা তোমরা এখান থেকে। এরপরে আরেকটা টপিক তোমরা একটু পড়বে এখান থেকে, সেটা পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরের যে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলো শুধু পড়ে ফেলবা। লাস্ট টপিক, শর্ট সিলেবাস, পয়েন্টিং ভেক্টর। এটা এবার আসার মতো একটা প্রশ্ন, পয়েন্টিং ভেক্টর বলতে আসলে নর্মালি কি বুঝি? আমরা শব্দের তীব্রতাটা বুঝি, আমরা যে শব্দের তীব্রতা হচ্ছে যে শব্দ যখন চলার পথে যদি আমরা একটা লম্বভাবে একটা তল কল্পনা করি, তাহলে এই তলের ভিতর দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি সঞ্চালিত হয় তাকে বলা হয় শব্দের তীব্রতা। আর পয়েন্টিং ভেক্টর হচ্ছে যে আলো যখন সামনের দিকে অগ্রসর হয়, আচ্ছা, আলো যখন সম্মুখ দিকে অগ্রসর হয়, আলোর গতির অভিমুখে তুমি যদি একটা তল কল্পনা করো, এই তলের পার ইউনিট এরিয়ার ভিতর দিয়ে যে পরিমাণ এনার্জি পাস করে সেটার নামই হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরের সমীকরণ, এই সমীকরণটা মনে রাখবা যে S ইকুয়াল হচ্ছে আমাদের E ক্রস H। জাস্ট এই সমীকরণটা মনে রাখবা, পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি পয়েন্টিং ভেক্টর মিন করে। এখানে একটা হলো তড়িৎ ক্ষেত্র, আর একটা হলো চৌম্বক ক্ষেত্র। এই সকল প্রভাবের কারণে এই জিনিসটা তৈরি হয়। আর পয়েন্টিং ভেক্টরের এককটা মনে রাখবা, এটার এককটা লাগবে আমাদের। এর এককটা হচ্ছে আমাদের ওয়াট পার মিটার স্কোয়ার, এবং রাশিটা বুঝতেই পারতেছো ভেক্টর, এটা রাশি হচ্ছে ভেক্টর। শুধু এইটুকু এনাফ, সমীকরণ মনে রাখবা এবং তোমার এককটা মনে রাখবা, আর রাশি কি সেটা মনে রাখবা, আর কিছু দরকার নেই। সবাই বুঝতে পেরেছো কিনা? আর তেমন কোনো কিছু নাই, মোটামুটি যা আসা দরকার ছিল সবই তোমাদের এটা গ্ল্যান্স দেখিয়ে দিয়েছি। ওকে, সো ওভারঅল আজকে আমাদের আলোর ভৌত আলোক বিজ্ঞান যে চ্যাপ্টারটি ছিল, আমরা স্মুথলি প্রায় 1.5 ঘন্টার সময় নিয়ে তোমাদের পুরো চ্যাপ্টারটা ডিসকাস করে দিলাম, বেসিক থেকে শুরু করে। তোমরা যে কাজটা করবা, এই পুরো অধ্যায়টা খুব ভালো করে একটু রিডিং পড়ো, আর এখান থেকে যে ট্রিকি যে জিনিসগুলো দরকার সেটা তোমাদের অলরেডি আলোচনা করে দেওয়া হয়েছে। আমাদের আগামীকাল ক্লাস হবে না, তোমাদের আবার পরশু দিন থেকে আমি আবারও রিটেন ক্লাস এবং তোমার কোশ্চেন ব্যাংক সলভিং যে ক্লাসগুলো আছে এগুলো আমরা নিব। আমাদের মূল কনসেপ্ট বেস যে ক্লাসগুলো ছিল আজকের ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা সেটা শেষ করে ফেললাম। ইনশাআল্লাহ পরশু দিন থেকে আবার আমাদের লিখিত এবং কোশ্চেন ব্যাংক সলভিং, তখন আমাদের ক্লাসগুলো শুরু হবে। আশা করি তোমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলোতে যে প্রবলেমগুলো তোমাদের আছে সব ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করে দিব। ধন্যবাদ সবাইকে।